ঢাকা শহর, চারপাশে সবাই নিজেদের কাজে ব্যস্ত। নিজেরা নিজের কাজে আবার ছুটে চলছে। পথ শিশুরা পথে পথে হেঁটে বেড়াচ্ছে, আর রিক্সাওয়ালারা নিজেদের ভাড়া ঠিক করতে ব্যস্ত। ফুটপাতে এক চায়ের দোকানে এক ছেলে বসে চা আর বিস্কুট খাচ্ছে। চোখে মোটা ফ্রেমের চশমা, চা আর বিস্কুট খুব তৃপ্তি সহকারে খাচ্ছে। গায়ে নর্মাল পোশাক, পায়ে একটি চটি স্যান্ডেল, মাথায় চুলগুলো বড় বড়। মামা আপনার বিল কত হয়েছে? 15 টাকা মামা। কি বলেন মামা, 10 টাকা তো? কি কর মামা? হ্যাঁ, আমাদের গ্রামে এটা 10 টাকাই তো। ধরো, এটা আপনার গ্রাম পাইছেন? হ্যাঁ, এটা ঢাকা শহর, পানি খেলেও তার বিল দেওয়া লাগে। ও আচ্ছা। ছেলেটি নিজের পকেটে হাত দিয়ে দেখলো কয়েকটি খুচরো টাকা বেশি হলে 50 টাকা হবে। সেখান থেকে 15 টাকা বের করে দোকানদারকে দিল। মামা, আপনার কাঁধে ব্যাগ, কোথায় পড়েন? এই তো চাচা, এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। সাবধানে থেকো তুমি। কেন? সেটা ভার্সিটি গেলেই বুঝবা। ছেলেটি দোকানদারের কথাই বুঝলো না। বোকা হয়ে কিছু সময় তাকিয়ে দোকান থেকে বেরিয়ে আসলো। রিক্সাওয়ালা কাছে গেলে ভার্সিটি যাবেন বলে। চাচা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন? যাব। ভাড়া কত? 30 টাকা। এইটুকু যেতে এত টাকা? তুমি নিশ্চয়ই গ্রাম থেকে আসছো, তাই কিছু জানো না। চাচা। ঢাকা শহর কেমনি কি সব আস্তে আস্তে বুঝে যাবে। উঠো তো। না চাচা, যাব না। ঠিক আছে মামা। ছেলেটি সেখান থেকে চলে আসলো আর ফুটপাত দিয়ে হাঁটতে লাগলো। পকেটে হাত দিয়ে টাকাগুলোর কথা চিন্তা করছে। এই কয় টাকাই আছে, এটা দিয়ে কয়েকদিন চলতে হবে, আর কিছু একটা কাজের ব্যবস্থা করতে হবে। এতক্ষণ যে ছেলেটি বলেই যাচ্ছি, তার পরিচয় তো দেওয়াই হলো না। নাম নিহান ইসলাম নিলয়। পরিবার বলতে মা বাবা আর ছোট বোন আছে। তারা অন্য জায়গায় থাকে। নিলয় পড়াশোনা করার জন্য ঢাকা আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব বড়লোক পরিবারের সন্তানরা পড়াশোনা করে। গরিব মধ্যবিত্ত পরিবারের ছেলে খুব কম আছে, আর তারা কখনো মধ্যবিত্ত মতো চলাফেরা করে না। আজকে নতুন নতুন প্রথম বর্ষের ছাত্রছাত্রী প্রবেশ করছে। অনেকেই খুব ভালো মতো চলে যাচ্ছে, আবার কেউ কেউ র্যাগিংয়ের শিকার হচ্ছে। নীলয় এসে এক সময় দাঁড়ায় ভার্সিটির গেটে। আশেপাশে তাকিয়ে দেখলো সবাই নিজেদের মতো প্রবেশ করছে। সবাই নামি দামি পোশাক পরে ঢুকছে, কিন্তু তার গায়ে গ্রামের খুবই নর্মাল পোশাক। নিলয় যখন গেট দিয়ে ঢুকতে যাবে, তখনই গেটের দারোয়ান তার পথ আটকালো। এই ছেলে, কই যাও? জানো না এটা পড়াশোনার জায়গা? চাচা, আমি এখানে পড়াশোনা করতে এসেছি। কি, তুমি স্টুডেন্ট? কিন্তু এই পোশাক কেন? পোশাকের সাথে স্টুডেন্টের কি সম্পর্ক? এই নোংরা পোশাক পরে কেউ আসে? আমার এই পোশাক ছাড়া আর পোশাক নেই। আচ্ছা ঠিক আছে, যাও। নিলয়কে ছেড়ে দিল। নিলয় গুটি গুটি পায়ে ভার্সিটির ভিতরে এগিয়ে গেল। সামনে তাকিয়ে দেখলো কিছু ছেলে মেয়ে নতুন ছাত্রছাত্রীদের ধরে কিছু একটা করছে। কিছু দূর এসে দেখলো আরেকটা দল, যেখানে কিছু ছেলে মেয়ে এমনিই করছে। নিলয় দুই দিকে একবার করে তাকিয়ে মাথা নিচু করে সামনে এগোতে লাগলো। ওই চশমা, এদিকে আয়। নিলয় কিন্তু দাঁড়ালো না। অন্যজনকে ডাকছে ভেবে সে হাঁটা থামালো না। ওই ফকিন্নি, চশমালা তোরই ডাকছি। এবার নিলয় দাঁড়িয়ে গেল। চারপাশে তাকিয়ে দেখলো কারো চোখে চশমা নেই, তাই সে বুঝলো তাকেই কেউ ডাকছে। নিলয় নিজের ডান পাশে তাকিয়ে দেখলো যারা খুব খারাপভাবে র্যাগিং করতেছিল সেখান থেকে ডাকছে। আমাকে ডাকছেন আপনারা? হ্যাঁ, তাছাড়া তোর মতো ফকিন্নি আর কে আছে আমাদের এখানে? আয়। ভার্সিটিতে এই দুইটি দলের রাজত্ব চলে। একটা মাইমের, যে ভালোর জন্য ভালো আর খারাপের জন্য খারাপ। ভালো কাজ সে বেশি করে, কিন্তু মাঝে মাঝে তার বন্ধুরা একটু র্যাগিং দিয়ে থাকে যখন মাহিম থাকে না। আরেকটি হলো সাগর, যে হলো এই ভার্সিটির সভাপতির ছোট ভাই। তাছাড়া তার বাবা মন্ত্রী, তাই যত রকমের খারাপ কাজ আর ভার্সিটিতে খারাপ ব্যবহার তার দ্বারা হয়। ইস, মুরগিটারে সাগরের দল ঢেকে নিল। আগে টের পেলে আমরা ডাকতাম। তুই পড়ে আছিস টাকা নিয়ে, আমি ভাবছি ওই সাগর কি যে করবে তার সাথে। আর এইসব বাদ দে, আজ অনেক জনকে র্যাক দিয়েছিস, মাহিম জানতে পারলে খবর আছে। সেটাই।
নিলয় গিয়ে সাগরদের সামনে দাঁড়ালো, সাথে সাথে সাগর তাকে 4টা থাপ্পড় মারল। থাপ্পড়ের জন্য নিলয়ের চোখ থেকে চশমা খুলে পড়ে গেল আর মাথা ঝিমঝিম করতে লাগলো। তার সামনে সব কিছু ঝাপসা দেখতে লাগলো। নিলয় কিছু দেখতে পারছে না, তাই মাটিতে বসে পড়ল আর হাত দিয়ে নিজের চশমা খুঁজতে লাগলো। এটা দেখে সাগরের সাথে থাকা সবাই হাসতে লাগলো। আরে এ তো চশমা ছাড়া অচল। এই জিম, এর চশমা এনে দে, না হলে সবাই ফকির মনে করবে। আরে ওরে দেখে এমনিতেই ফকির মনে হয়। সেটা একদমই ঠিক বলেছিস নীলা। তোরা পারিসও বটে। জিম নিলয়ের চশমাটা তুলে তার চোখে পরিয়ে দিল। নিলয় চশমাটা ঠিকভাবে বসিয়ে নিল। চশমাটা কাঁচ ফাটল ধরে গেছে। নিলয় গালে হাত দিয়ে দাঁড়ালো, কারণ থাপ্পড়টা জোরেই লেগেছিল, এখনও সেটা জ্বলছে। আমাকে মারলেন কেন? কি করেছি আমি? এত বড় সাহস, আবার মুখে মুখে কথা বলছিস? আমাদের চিনিস তুই? সরি ভাইয়া, আর করব না। গুড, বড় ভাইদের সালাম দিতে হয়, তোর মা শিখায়নি? ভাইয়া, মা তুলছেন কেন? আর আমি তো জানতাম না, আজকে প্রথম দিন। এই, ওরে কেউ বোঝা। দেখ ভাই, তুই অনেক অনেক ভুল করেছিস, তার শাস্তি পেতে হবে। প্রথম আমাদের সালাম দিসনি, আবার মুখে মুখে তর্ক করছিস। এই ভুল যেন আবার দ্বিতীয়বার না হয়, সেটাই করব। মাফ করে দিন ভাইয়া। আর আসসালামু আলাইকুম। এখন সালাম দিলে হবে না। তারপর সবাই মিলে নিলয়কে ঘিরে ধরলো আর বিভিন্নভাবে নিলয়কে খোঁচা মারতে লাগলো, তাও মিনু আর নীলার কাছে থাকা লেডিস পিন দিয়ে। নিলয় সহ্য করতে না পেরে কান্না করে দিল। চোখ দিয়ে পানি পড়ছে তার। পিঠে, হাতে, শরীরে বিভিন্ন জায়গায় পিন ফোটানোর কারণে একটু একটু রক্ত বের হচ্ছে আর জ্বলছে খুব। আর ভুল হবে এমন? না ভাইয়া, আমাকে মাফ করে দিন। এই, একে যেতে দে। যে পোশাক পরছে অনেক গন্ধ, সহ্য করা যাচ্ছে না। এতক্ষণে ঠিক কথা বলেছিস। নিলয় তাদের সেখান থেকে চলে আসতে যাবে, তখনই কেউ তাকে ল্যাং মেরে ফেলে দিল আর নিলয় মাটিতে পড়ে গেল। তা দেখে আবারও হাসির রোল পড়ে গেল। এত বড় চশমা পরা, তাও দেখতে পারিস না শালা চার চোখ? তোরা একটা কাজ করতে পারিস, কিছু টাকা দিয়ে ফকিরটারে আর একটা চশমা কিনে দিতে পারিস। নিলয়ের শরীর থেকে কিছুটা রক্ত ঝরছে, যার জন্য শার্ট ভিজতে শুরু করেছে। নিলয় কোনো রকম উঠে দাঁড়ালো আর চশমা পরে নিল। তখনই গেটে দিয়ে খুব দামি একটা গাড়ি প্রবেশ করলো। সবাই হা করে তাকিয়ে আছে। গাড়ি থেকে একটা মেয়ে নামলো, যারে দেখে সাগরের মুখে হাসি ফুটে উঠল। ওরে মামা, এটা মেয়ে না পরি? কি সুন্দর রে! এরে তো আমার এক রাতের জন্য হলেও লাগবে। হ্যাঁ মামা, আমাদের একটু থাকতে দিস। নিলয় চশমা ঠিক করে উঠে দাঁড়িয়ে সামনে তাকিয়ে দেখলো নীল বোরকা পরে এক সুন্দরী মেয়ে গাড়ি থেকে নেমেছে। চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। এই যে সুন্দরী, এত উপের আগুন কেন তোমার? জিম এই কথাটি একটু জোরে বলল, যেটা ওই অচেনা মেয়েটি কান অবধি পৌঁছে গেল। সেটা শুনে মেয়েটি এগিয়ে আসলো। ঠাস ঠাস করে অচেনা মেয়েটি এসে জিমকে থাপ্পড় মারল। এটা দেখে চারপাশে সবাই অবাক হয়ে যায় মেয়েটির সাহস দেখে। দূর থেকে বৃষ্টিরা দেখে খুশি হলো আর অবাকও হলো। কিরে মায়া, আজ ভার্সিটিতে যে? আরে তোরা ভুলে গেছিস, আজ তোর ফার্স্ট দিন। ও হ্যাঁ, তাড়াতাড়ি সেখানে চল, না হলে মায়ার সাথে সাগর খারাপ ব্যবহার করতে পারে। তারা 4 জন হেঁটে সাগরের দিকে আসতে লাগলো। নতুন আসা মেয়েটি থাপ্পড় খেয়ে জিম রেগে গেল। জিম যেই এগিয়ে আসতে যাবে, সাগর হাত দিয়ে আটকে দিল। কি হলো, তুই আমাকে আটকালি কেন? তোর সামনে আমার গায়ে হাত দিল। আরে এটা তোর ভাবি হবে, তাহলে তার তো একটু তেজ থাকবেই। মানে তোর সামনে জিমকে মারলো, আর এই মেয়েটাকে কিছু বলবি না? বলবো তো। মায়া এদের কথা শুনে আরও রেগে গেল। বাড়িতে তোদের মা বোন নেই? মেয়ে দেখলেই টিচ করতে ইচ্ছে করে। আছে, কিন্তু বউ নেই, তাই তোমাকে পছন্দ হয়েছে। রাখ তোর পছন্দ, তোর মতো ছেলে আমার জুতা মোছার যোগ্য নয়। কি বললি? আপু, ওরা তোমার সাথে যা কিছু করতে পারে, আপনি মাপ চেয়ে নিন। নিলয় পাশে দাঁড়িয়েছিল কিছুটা দূরে।
সে এই কথা বলল। বাকিদের মতো নিলয় এই মেয়েটিকে দেখে ক্রাশ খেয়েছে। মায়া অন্য একজনের কথা শুনে পাশে তাকিয়ে দেখল খুব সাধারণ পোশাক পরে এক ছেলে দাঁড়িয়ে আছে, মুখে একটু ফাটা চশমা আর গায়ে কম দামি পোশাক। মুখ দেখতে একদম ইনোসেন্ট লাগছে। সাগর রেগে গিয়ে মায়ার দিকে এগিয়ে আসতে গেল, কিন্তু তার আগে মারুফ চলে আসলো আর মায়ার সামনে এসে দাঁড়ালো আর বাকিরা মায়ার পাশে। দেখ, একদম আমাদের মাঝে আসবি না, এটা আমাদের ব্যাপার। তো তাই বলে তুই যাকে তাকে এইসব করতে যাবি? কে ও যে তুই তার জন্য কথা বলছিস? কে তুই কিছু সময় পরে জানতে পারবি, কিন্তু এর থেকে দূরে থাকলে ভালো হয়। থাকবো না, এর তো আমি সাথে আমিও বন্ধু। এই কথা শুনে রাজু আর মারুফ খুশি মারল সাগর আর নিহানের মুখে। দুইজনের মুখ থেকে রক্ত বেরিয়ে গেল। দুইজন এবার আরও বেশি রেগে গেল। তারা এবার রাজু আর মারুফকে মারতে যাবে তার আগেই R15 নিয়ে হাজির হলো ভার্সিটির ফেমাস বয়, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট মাহিম। তাছাড়া আরেকটি পরিচয় আছে তার, সেটা হলো দেশের সবচেয়ে বড় বিজনেস আইকন সালাম চৌধুরীর ছেলে সে। বাইক থামিয়ে বাইক থেকে নেমে তাদের মাঝে আসলো। কি রে, কি হয়েছে? আর তোদের এই অবস্থা কেন সাগর? আরে তেমন কিছু না, ছোট একটা জিনিস। কি হয়েছে রে মারুফ? আরে তেমন কিছু না, একটু চ্যালেঞ্জ ছিল। ও আচ্ছা। আরে মায়া, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? ক্লাসে যাসনি? ভাইয়া আসলে মায়া কিছু বলতে যাচ্ছিল, তার আগে বৃষ্টি মায়ের হাত চেপে ধরলো আর চুপ করতে বলল। বল। আসলে ভাইয়া আমি তো রুম চিনি না, আর বৃষ্টি আপুদের বললাম তাই। ও আচ্ছা, এই তোরা থাকতে আমার বোন এখনো বাইরে কেন? যা ক্লাস দেখিয়ে দিয়ে আয়। যাচ্ছি। ওরা তিনজন চলে গেল। মায়া যাওয়ার আগে নিলয়ের দিকে তাকালো, এবার মাহিম সাগরের দিকে ঘুরে তাকালো। ভার্সিটিতে কি হয় না হয় সব আমার কানে আসে, তাই সাগর যাত্রার পেছনে লাগিস না। এটা বলে মাহিম আর বাকি দুইজন সেখান থেকে চলে আসলো। তোর বোন তো কি হয়েছে, আমাকে এখনো চিনিস না? এটা বলে তারা সেখান থেকে ভার্সিটির বাইরে চলে গেল। নিলয় দাঁড়িয়ে সাগরের কথাটা শুনল। নিলয় দাঁড়িয়ে না থেকে নিজের ক্লাস খুঁজতে লাগলো। অন্যদের জিজ্ঞেস করতে করতে নিজের রুমের সামনে চলে আসলো। হে বন্ধুরা, যারা মুভি এক্সপ্লেন ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের মুভি উইথ রাব্বি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আর দেরি না করে গল্পে ফিরে আসি। মে আই কাম ইন স্যার? কারো কথা শুনে সবাই দরজার দিকে তাকালো। দেখলো একটা ভাঙা চশমা পরা, গায়ে নর্মাল পোশাক পরা একটা ছেলে দাঁড়িয়ে আছে। কে তুমি আর এখানে কেন? স্যার আমি এই ক্লাসের স্টুডেন্ট। কি? তো এত লেট করে কেন? আর কি পরে এসেছো? পোশাক তো ছি, আবার ছেঁড়া ভেজা পোশাক। আসলে স্যার। থাক, আর বলতে হবে না, তোমরা গরিবরা এমনই। যাও গিয়ে ভেতরে গিয়ে বসো। স্যারের কথা শুনে ক্লাসের সবাই হাসতে লাগলো আর নিলয় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ওইখানে ভিখারিদের মতন দাঁড়িয়ে না থেকে ভেতরে এসে বসো। স্যারের কথা শুনে ক্লাসে আবার হাসির রোল পড়ে গেল। নিলয় মাথা নিচু করে ক্লাসে ঢুকলো। কয়েকটা বেঞ্চ পর একটা ফাঁকা জায়গা ছিল, সেখানে বসতে গেলে ছেলে দুইটা নাক ধরে সরে গেল। স্যারের গা থেকে গন্ধ আসছে। এই ছেলে, জামা কয়দিন ধুয়ে দাওনি? যাও সবার পেছনে গিয়ে বসো। স্যারের কথা শুনে আবার হাসির রোল পড়ে। স্যার মনে হচ্ছে জোকস বলছে। নিলয় মাথা নিচু করে সবার পিছনে গিয়ে বসলো। স্যার আবার সবার পরিচয় নিতে লাগলো। নিলয় মাথা নিচু করে বসে আছে। সবাই হাসলেও পাশে বেঞ্চে বসে থাকা মায়া হাসছে না। আস্তে আস্তে সবার পরিচয় নিল। মায়া পরিচয় দিল। সবাই শুনে অবাক, তাদের সাথে টপ বিজনেসম্যানের মেয়ে পড়ে। এই ছেলে, তুমি বলো। স্যার পরিচয় দেওয়ার মতো কিছু নেই, আমি চট্টগ্রাম থেকে এসেছি, আমার নাম নিলয়। সেটা তোমার পোশাক দেখেই বোঝা যাচ্ছে। প্রথম ক্লাসে স্যার খুবই ভালোভাবে নিলয়কে নিয়ে ট্রল করলো, আর ছাত্রছাত্রী খুব ভালোভাবে মজা নিয়েছে। নিলয়ের মন আজ খুব খারাপ। এতটা অপমান সে আগে কখনো হয়নি। সে ভালো করে বুঝতে পারছে ঢাকা শহরে কেউ কারো না, আর ভার্সিটিতে সেটা তো হবেই না। যেখানে টিচার এমন, সেখানে স্টুডেন্ট কেমন করবে নিলয় ভালো করে বুঝে গেল।
নিলয়ের পিঠ দিয়ে যেখানে যেখানে পিন ফোটানো হয়েছে খুব জ্বলছে। রক্ত পড়া বন্ধ হয়ে গেছে, কিন্তু জ্বালা কমছে না। সব মুখ বুজে সহ্য করছে। স্যার চলে যাওয়ার পর নিলয় বাইরে তাকিয়ে আছে জানলার দিকে। ভাবতে পারছি না প্রথম দিন আমার সাথে এসব হয়ে যাবে। এখানে আমাকে খুব সাবধানে থাকতে হবে। মনে মনে নিলয় এই কথাগুলো বলতেছিল। চারপাশে তাকে নিয়ে অনেকেই অনেক কথা বলছে। নিলয় শুনেও না শোনার ভান করছে। তখনই সে খেয়াল করলো তার পাশে কেউ এসে বসলো। নিলয় পাশে ফিরে অবাক, কারণ তার পাশে সকালে সেই মেয়েটি বসে আছে। তার চেয়ে বড় কথা, দেশের সবচেয়ে ধনী ব্যক্তির মেয়ে মায়া। নিলয়ের সাথে সাথে সরে বসলো, কারণ মায়াকে নিলয়ের পাশে বসতে দেখে সবাই গুনগুন করছে। আরে আরে, তুমি সরে যাচ্ছ কেন? আপনি আপনি এখানে বসলেন কেন? কেন? আমার কি বসার নিষেধ নাকি? তা নয়, কিন্তু আপনি বড়লোক হয়ে আমার সাথে বসলেন। অন্যরা অনেক কথা বলবে। এই যে দেখুন, এখনই কত কথা বলছে। নিলয়ের কথা শুনে মায়া চারপাশে তাকিয়ে দেখল, সত্যি অনেকে কানাঘুষা করছে। অন্যরা যা ভাবার ভাবুক, তার আগে বলো, তোমার সাদা শার্ট এমন লাল হয়ে ভিজে গেল কেন? নিলয় নিজের দিকে তাকিয়ে দেখল, সত্যি তার পোশাকটা রক্তের জায়গায় জায়গায় ভিজে লাল হয়ে গেছে। তেমন কিছু না, আপনি নিজের জায়গায় গিয়ে বসেন, এখন স্যার চলে আসবে। তোমাকে যেটা বললাম সেটা বলো। আর কিছু না। ভালো করে বলছি, কাজ হচ্ছে না? এই বলে মায়া নিলয়ের পিঠে হাত দিল। সাথে সাথে নিলয় আহ করে উঠে একটু দূরে চলে গেল। কি হয়েছে? আমার হাত দিতেই ব্যথা পেলে কেন? কিছু হয়নি, প্লিজ দূরে যান। আমাকে না বললে তখন দেখলে তো ওই দুজন কেমন মারলো। আর আমার ভাইকে তুমি চিনো না, তাকে বললে তোমার খবর করে ছাড়বে। প্লিজ কাউকে কিছু বলবেন না। তাহলে বলো কি হয়েছে? আসলে তখন ওই ভাইয়ারা আমার শরীরে পিন ফুটিয়ে দিয়েছে। কি? হালকা চিৎকার দিয়ে। প্লিজ এখন নিজের জায়গায় ফিরে যান। তুমি এখানে বসে আছো কেন? ডাক্তারের কাছে নাকি? সেটা আমি পরে যেতে পারবো। নিলয় দেখলো কথা বাড়ালে এই মেয়ে যাবে না, তাই নিলয় কথা না বাড়িয়ে আবার জানলা দিকে নজর দিল। মায়া নিলয়ের মুখের দিকে তাকালো। মুখটা দেখতে একদম নিষ্পাপ। মায়া কিছু একটা ভেবে সেখান থেকে চলে গেল আর গিয়ে নিজের জায়গায় গিয়ে বসলো। নিলয় মনে মনে বলল, এই দুনিয়ার সব বড় লোকেরা স্বার্থপর। সবাই নিজেদের দিকটাই বুঝে। কিছু সময় পর ক্লাসে নতুন স্যার আসলো। সবাই উঠে দাঁড়ালো। নিলয় তার ব্যতিক্রম নয়। রাষ্ট্রবিজ্ঞান ক্লাস নিতে লাগলো। নিলয় ক্লাসের মাঝে মায়ার দিকে তাকিয়ে দেখলো মায়া তার দিকে তাকিয়ে আছে। নিলয়ের তাকানো দেখে নিজে মুখ ঘুরিয়ে নিল। হঠাৎ ক্লাসের সবাই দাঁড়িয়ে গেল। তখন সেটা দেখে নিলয় আবার দাঁড়ালো। সামনে তাকিয়ে দেখলো অনেকগুলো টিচার আসছে। আস্তে আস্তে সবাই নিজেদের পরিচয় দিলেন। টিচারগুলো নিলয়ের ডিপার্টমেন্টের। প্রিয় শিক্ষার্থী, ইনি হলো তোমাদের কলেজের ভিপি, নাম রিদ। আজ কয়েক বছর ধরেই তিনি ভিপি। স্যার একজন ইয়াং ছেলেকে দেখিয়ে বলল। আস্তে আস্তে সবাই বেরিয়ে গেল। ক্লাস শেষে নিলয় বেরিয়ে গেল। তার আর ভালোই লাগছে না ক্লাস করতে। নিলয় ক্লাস থেকে বেরিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে গেল। ভার্সিটির ক্যাম্পাসে মাহিম আর তার বন্ধুবান্ধব আড্ডা দিচ্ছে। তো তুই আজ আসতে এত লেট করলি কেন? এমনি একটু কাজ ছিল। তো মায়া আজ ভার্সিটিতে ভর্তি হয়েছে বললে না তো? তাছাড়া তুমি তো তার সাথেই আসতে পারতে। কি আর বলবো তোদের, আমার আদরের বোনটার খুব শখ একলা ভার্সিটি আসবে, তাই আসতে দিলাম। আর এসেই সাগরকে দিয়েছিস? আমার বোন বলে কথা। হ্যাঁ বুঝছিস, আর তোর বোনকে দেখে রাখিস, সাগর এমনিতে ভালো না। বুঝলাম। আচ্ছা, আজ তো ক্লাস করলি না, চল ঘুরে আসি। আমি যাচ্ছি না, তুই আর নূপুর যা, আর আজুরি এটারে ডেকে নেস। তখন সেখানে একটি মেয়ে আসলো। বোরকা পরে, মুখটা খুব মায়াবী। আমার কথা বলতেছিলেন নাকি ভাইয়া? আরে রাইসা, তোমার কথা বলতেছিলাম। এই জোড়া ঘুরতে যাচ্ছে, তুমিও ঘুরে আসো।
আর বলবেন না, আপনার বন্ধু তো ঘোরার সময়ই হয়নি। এটা বলতে পারলে তুমি? আচ্ছা কথা না বলে যা। বৃষ্টি তুই যাবি? আরে না, তোরা জোড়া জোড়া যাচ্ছিস, তার মাঝে আমি যে কি করব, তার থেকে ভালো আমি বাসায় চলে যাচ্ছি। যা, জীবনে তো একটা প্রেম করবি না। করতে তো চাই, কিন্তু কেউ একজন বোঝেই না। মাইমের দিকে তাকিয়ে বলল। মাইম বুঝলো, তবুও কিছু বলল না। বাকিরা সেখান থেকে চলেই গেল। তুমি কি যাবে? তোমাকে নামিয়ে দেই? লাগবে না, দরদ দেখাতে আসছে, অন্যদিকে খেয়াল নেই তার। কিসের কথা বলছো তুমি? বুঝছো না, নাকি না বোঝার ভান করছো? কি বলো? আমি যে তোমাকে ভালোবাসি, বুঝতে পারছো না? কবে মেনে নিবে আমায়? জানি না। না মানলে আমি তোমার মাকে সরাসরি বলবো। এই বলে বৃষ্টি রাগ দেখিয়ে হনন করতে করতে চলে যাচ্ছে। সেটা দেখে মাহিম পিছন থেকে বলল, ওহে বালিকা, মুখে প্রকাশ না করেও ভালোবাসা যায়। বৃষ্টি বুঝতে পেরে পিছনে তাকিয়ে মুচকি এসে চলে গেল। মাহিম মুচকি এসে দিল। নিলয় ভার্সিটি থেকে বেরিয়ে দুর্বল পায়ে হেঁটে একটা ফার্মেসি থেকে একটা পেইন কিলার নিল। তারপর আবার হাঁটা শুরু করলো ফুটপাত দিয়ে। কিছু সময় পর একটা বস্তিতে চলে আসলো। বস্তির ছোট্ট একটা কুঁড়ে ঘরে ঢুকলো। সেখানে একটা ভাঙা চৌকি আর একটা প্লেট ছাড়া কিছুই নেই। আর কিছু দরকারি জিনিস। কাঁধ থেকে ব্যাগ রেখে বিছানায় গা এলিয়ে দিল। ব্যথায় শরীর নাড়াতেই পারছে না, তাই উঠে চুলায় পানি গরম করে নিল আর কাপড় ভিজিয়ে সারা পিঠে আর পেটে দিতে লাগলো, যেখানে যেখানে পিন ফুটিয়েছিল। আহ, এরা মানুষ না, অন্য কিছু। এত কষ্ট জেগে কেউ করে? ব্যথায় হালকা কাতরাচ্ছে আর নিচে নিচে গরম পানির ছ্যাঁক দিচ্ছে। যেখানে যেখানে ফুটিয়েছে কালো দাগ হয়ে গেছে, এক কথায় কালশিটে দাগ। কিছু সময় নিয়ে পান্তা ভাত ছিল, সেটা খেয়ে পেইন কিলার মেডিসিনটা খেয়ে নিল। এখন একটু ঘুমিয়ে নেওয়া যাক, শরীর অনেক ব্যথা হবে মনে হচ্ছে। রাতে খাওয়ার মতো তো কিছু থাকলো না, দেখি পরে বিকালে উঠে রান্না করে নিব। কথাগুলো বলে নিলয় চোখ বন্ধ করে নিল। দুনিয়াতে ভালো কাজের চেয়ে খারাপ কাজগুলো আজকাল বেশি হচ্ছে। ভালো যদি 10% হচ্ছে, তাহলে খারাপ 90%। আর এই কাজগুলো করে দেশের কিছু সুশীল সমাজের প্রতিনিধিরা। মুখোশের আড়ালে এরা রাতের অন্ধকারে কালো 2 নাম্বার কাজ করতে এদের একটু আটকায় না। কিছু কিছু ব্যক্তি আছে, এরা এত নিষ্ঠুর যে খারাপের থেকে খারাপ কাজ করতে এদের বিবেকে বাধে না। ঢাকা উত্তরায় পুরনো এক গোডাউন। চারপাশে অনেক লোক গাড়িতে মেয়ে তুলছে, তাদেরকে অন্য দেশে পাচার করবে। রাতের অন্ধকারে কতগুলো নিষ্পাপ মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে সবার ধারণার বাইরে। সবাইকে তোলা শেষ হলে ট্রাকের দরজা মেরে দিল। বস, সবাইকে তোলা হয়ে গেছে। গুড, এবার রাতের অন্ধকারে এইগুলোকে বন্দরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। অন্ধকারে চেয়ারে বসে থাকা লোকটি কথাটি বলল। ঠিক আছে বস। আর হ্যাঁ, ড্রাগসগুলো সাবধানে নিয়ে যাস। পুলিশের হাতে ধরা খেলে একটাকেও জানে বাঁচতে দিব না তোদের। ঠিক আছে বস। আস্তে আস্তে 10টা ট্রাক বের হলো, প্রতিটায় 50টা করে মেয়ে আছে। অনেক দিন ধরে এই বড় চালানের অপেক্ষা করছিল লোকটি। এই চালানটা ঠিকমতো হয়ে গেলে আমি লাখপতি না কোটিপতি হয়ে যাব। তখন আমার ধারের কাছেও কেউই আসতে পারবে না। এর রিত কাউকে পরোয়া করবে না। অন্ধকারে বসে থাকা লোকটা আলোর কাছে চলে আসলো এবং মুখ দেখা গেল। ঢাকা কলেজের ভিপি রদ। হ্যালো বাবা। বলো মাই সান। আজকে সবচেয়ে বড় চালানটা দিলাম। খুব ভালো, সব যেন ঠিকভাবে হয়। চিন্তা করো না বাবা, আমাদের এই খবর কাকপক্ষীও টের পাবে না। সেটা হলেই ভালো। ট্রাক বের হলে তুমি বাসায় চলে আসো। এক্ষুনি আসছি আমি। ফোন কেটে দিয়ে রদ নিজের গাড়ি নিয়ে উত্তরা গোডাউন থেকে বেরিয়ে গেল। আজ পর্যন্ত তাকে দেখেছে কয়েকজন যারা খুব বিশ্বস্ত। পরপর 10টি ট্রাক বেরিয়ে কিছু দূর গিয়ে সব ট্রাকগুলো আলাদা আলাদা রাস্তায় চলে গেল, যেন একসাথে দেখে সন্দেহ না হয়। গাড়িগুলো যেতে লাগলো যেই রাস্তায় পুলিশ চেকপোস্ট নেই। জঙ্গলের রাস্তা দিয়ে সব ট্রাকই একসাথে হলো।
হঠাৎ সামনের গাড়ির সামনে একটা আস্ত গাছ পড়ল। সাথে সাথে গাড়ি ব্রেক করলো। গাড়ির মাঝে থাকা মেয়েগুলো হুড়মুড় করে এক একজনের গায়ের উপর পড়ল। সামনে গাড়ি ব্রেক করা দেখে পরপর সব গাড়ি ব্রেক করলো। ওই কি হলো, গাড়ি ব্রেক করলি কেন? আরে ভাই, সামনে একটা গাছ পড়েছে। তো নেমে গিয়ে সরা। আরে তোরা আয়, অনেক বড় গাছ। ঠিক আছে। আস্তে আস্তে সকল গাড়ি থেকে দুইজন করে নেমে আসলো আর গাছের সামনে দাঁড়ালো। গাছটা তো অনেক বড়। এটা কারো প্ল্যান না তো আমাদের থামানোর জন্য? আরে না, আমরা যেই সাপ্লাই দিচ্ছি কেউ জানে না। কথা না বলে এইগুলো তাড়াতাড়ি সরা। সবাই মিলে গাছটা সরানোর চেষ্টা করতে লাগলো। এইদিকে পিছন থেকে অন্য কারো লোক তাদের গাড়িতে উঠে পড়লো। এখন শুধু গাছ সরানো অপেক্ষা করতে লাগলো। অনেক কষ্টে গাছ সরিয়ে যখনই নিজেদের গাড়ির দিকে তাকাবে আর গাড়ির লাইট জ্বলে উঠলো। এই কে রে আমাদের গাড়িতে? কোনো কথা নেই, সব ট্রাকগুলো স্টার্ট দিয়ে টান দিয়ে তাদের সামনে দিয়ে নিয়ে চলে গেল। লোকগুলো কিছু করতেই পারলো না, দৌড়ে ধরতেই পারলো না। চোখের পলকে গাড়িগুলো নিয়ে চলে গেল। কারা ছিল আর এখন কি হবে বস? যদি জানতে পারে তাহলে তো আমাদের জ্যান্ত মেরে ফেলবে। আমি আগেই বলছিলাম এটা কারো প্ল্যান ছিল। রাজ নামের ছেলেটি এটা বলে ফোন বের করে রথকে ফোন দিল। রথ কেবল নিজের বাসায় ড্রয়িং রুমে প্রবেশ করেছে আর তখনই তার লোকেরা ফোন করলো। হ্যাঁ বল। বস, আমাদের ট্রাকগুলো সব ছিনতাই হয়ে গেছে। তোরা থাকতে এসব কি করে হলো? হ্যাঁ বস, মাঝ রাস্তায় গাছ ফেলানো ছিল। আর বাকিটা খুলে বলল রাজ নামের ছেলেটি। কথাগুলো শুনে রথ ফোন ছুঁড়ে মারল। পাশে থাকা মাছের জার লাথি মেরে ভেঙে ফেলল। এত রাতে বাড়িতে এমন হওয়া সবার ঘুম ভেঙে গেল। সবাই রুম থেকে বেরিয়ে আসলো। কি হয়েছে হৃদয়, এত রাতে এমন করছো কেন? বাবা, আমার এই কাজটাও বিফল করে দিয়েছে কে যেন। মানে এটাও? হ্যাঁ বাবা। কে করবে ভাই? এনকে তো অনেক দিন থেকে নেই যে তোমার কাজে বাধা দেবে। সেটাই বুঝতে পারছি না সাগর। এখন কথা না বলে সব খোঁজ নাও, বাড়িতে যেন আর কথা না হয়। ঠিক আছে বাবা। মনির হায়দার কাজের লোকদের ড্রয়িং রুম পরিষ্কার করতে বলে নিজের রুমে চলে গেল আর সাগর রথ বাসা থেকে বেরিয়ে গেল। গায়ে জ্বর নিয়ে নিলয় বিছানার উপর কাতরাচ্ছে। ব্যথাগুলো তার শরীরে বিষের মতো কাজ করছে। এত পিন ফোটানোর জন্য কেউ নেই যে তাকে এসে দেখে যাবে। নিলয় শরীর নাড়াতেই পারছে না। খুব কষ্ট করে নিজের শরীরে গেঞ্জি খোলে। হাতের কাছে পানি ছিল, সেটাই গেঞ্জি ভিজিয়ে চেপে মাথায় পট্টি দিল। রাত গভীর হতে লাগলো। নিলয়ের জ্বর বাড়তে লাগলো। পুরনো একটা ক্যাথা নিজের গায়ে পিছিয়ে কাঁপতে লাগলো। মা, তোমাকে খুব দরকার। দেখো তোমার ছেলে কত কষ্ট করছে। মা তুমি কোথায়? বিড়বিড় করে নিলয় নিজের মাকে ডাকতে লাগলো। নিলয় কাঁপতে কাঁপতে ঘুমিয়েই পড়ল। 10টা ট্রাক এক এক করে ফাঁকা একটা জায়গায় এসে থামলো। তারপর গাড়ি থেকে সবাই নেমে হাসতে লাগলো আর একে অপরের হাত মিলাতে লাগলো। যাক, কাজটা খুব সহজেই হয়ে গেল। হ্যাঁ আচ্ছা বস, কোথায়? এরই মাঝে একটা কার এসে থামলো তাদের মাঝে। গাড়ির উপর সুন্দর করে ড্রাগনের ট্যাটু আঁকা আর তার মাঝে আর কে লেখা। গাড়ি থেকে একটি ছেলে নামলো, যার গায়ে কালো কোট, তার উপরও আর কে লেখা। মুখে বড় মাস্ক, চোখের চারপাশে ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। গাড়ি থেকে নামার সাথে সাথে সবাই কথা বলা বন্ধ করে। সবার শরীরে কালো পোশাক আর মুখে মাস্ক। কেউ কাউকে চেনে না, কোডিং ইউজ করে কথা বলে। সব গাড়ি এখানে তো? জি বস। ঠিক আছে, তাড়াতাড়ি গাড়ি থেকে সবাইকে বের করো আর এখানে নিয়ে আসো। আচ্ছা বস। আর কে কথাটা শুনে তার লোকগুলো 10টা ট্রাক থেকে সব মেয়েগুলোকে বের করে নিয়ে আসলো। মেয়েগুলো সবাই জড়সড়ো হয়ে দাঁড়িয়ে আছে। সবাই ভয়ে কাঁপছে। তারা ভাবছে হয়তো পাচার করে দেওয়ার জন্য এখানে নিয়ে আসা হয়েছে। আর কে আস্তে আস্তে মেয়েগুলোর সামনে এগোতে লাগলো আর তত মেয়েগুলো গুটিয়ে আসতে লাগলো। কি হলো তোমার, ভয় পাচ্ছ কেন? কেউ কোনো কথা বলছে না। ভয় পাবা না তো কি করব? আমাদের পাচার করে দিবেন আর আমরা নাচবো? একটা মেয়ে কান্না করতে করতে বলল। মেয়েটির কথা শুনে আর কে হাসলো
তারপর মেয়েগুলোর দিকে তাকালো। তোমাদের পাচার করে তো দিব, তাহলে ভয় পেয়ে কি হবে? যা হবার তা তো হয়ে গেছে। আপনার মতো মুখোশ পরা লোকগুলো এমনই, আমাদের মতো মেয়েদের বুঝবেন কেমনে? বুঝতে চাই না। আর হ্যাঁ, প্রস্তুত হয়ে নাও। এই কথা বলে আর কে নিজের লোকদের বলল, সব মেয়েগুলো নিজ নিজ বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। এই বলে আর কে হেঁটে নিজের গাড়ির কাছে গেল। কি মনে করে আবার পিছনে ঘুরে তাকালো। R1, R2, R3, R4 তোমরা 4 জন সবাইকে খুব ভালো মতো বাসায় পৌঁছে দিবে। তোমাদের 4 জনকে দায়িত্ব দিলাম। ঠিক আছে বস। আর বোনেরা, নিজেদের পরিবারের কাছে ফিরে যাও। বেস্ট অফ লাক। এটা বলে গাড়ি নিয়ে চলে গেল। আর মেয়েগুলো অবাক হয়ে গেল। তারা ভাবছে পাচার না করে বাড়িতে দিচ্ছে। অবাক হওয়ার কিছু নেই, আমাদের বস অনেক ভালো। আপনাদের যারা ধরে নিয়ে গিয়েছিল তাদের থেকে আমরা বাঁচিয়ে নিয়ে আসছি। এখন আপনারা বাড়ির ঠিকানা দিবেন, আমরা সবাই এক এক করে পৌঁছে দিব। লোকটির কথা শুনে সকল মেয়ে খুশি হলো আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। সকালে নিলয়ের ঘুম ভাঙল। খুব কষ্টে উঠে দাঁড়ালো। তারপর ফ্রেশ হয়ে এক গ্লাস পানি খেয়ে নিল, কারণ রান্না করার মতো তার শক্তি নেই। তাছাড়া ভার্সিটি যাওয়ার সময় নেই, তাই তাড়াতাড়ি রেডি হয়ে নিল। কিন্তু দরজা থেকে বের হতেই ধপাস করে মাটিতে পড়ে গেল। শরীর দুর্বল থাকার জন্য হাঁটতে পারছে না, তাই কোনো রকম উঠে রুমে চলে আসলো। তারপর বিছানায় শরীর এলিয়ে দিল। না, আর শরীর বড্ড দুর্বল। আজ ভার্সিটিতে যাওয়া হবে না, আর সারাদিন ঘুমিয়ে কাটাই। নিলয় এটা বলে ঘুমানোর চেষ্টা করলো। মায়া ভার্সিটিতে এসে দেখলো কালকের ছেলে আর মেয়েগুলো থাকলেও যাকে চর মেরেছিল সে নেই। মায়া তাদের সামনে দিয়ে চলে গেল, কিন্তু কেউ তাকে ডাকার সাহস পেল না। কিরে, আজ এই মেয়েটাকে কিছু বলবি না? আরে দেখলি না কাল ফাইমের দল কি বললো? তাছাড়া আজ ছাগল নেই, কিছু বলতে পারবো না। জিম ঠিক কথা বলছি, ওই মেয়েকে পরে দেখা যাবে। আজ ওই আবুলটা তো আসলো না, হয়তো বাড়িতে পড়ে আছে। কাল যা দিলাম না। অনেক সময় ধরে মায়া ক্লাসরুমে বসে আছে। কিছু সময় পর স্যার চলে আসলো। স্যার ক্লাস নিতে শুরু করলো। একবার দরজার দিকে তাকাচ্ছে আর একবার স্যারের দিকে, কারণ মায়া এসে আজ নিলয়কে দেখতে পারলো না। তাই ভাবছে আজ হয়তো তার লেট হয়েছে, আর না হলে র্যাগিংয়ের শিকার হয়েছে। অনেক সময় ধরে স্যার দেখলো মায়া দরজার দিকে তাকাচ্ছে আর ঘড়ি দেখছে। মায়া মামুনি, এনি প্রবলেম? না স্যার। তাহলে যে দরজার দিকে তাকাচ্ছ? কিছু না স্যার, ঠিক ক্লাসে মনোযোগ দাও। আছে স্যার। স্যারের কথা শুনে মায়া ক্লাসে মনোযোগ দিল। দেখতে দেখতে কয়েকটি ক্লাস শেষ হয়ে গেল, কিন্তু নিলয় আসলো না। মায়া ক্লাস বাদ দিয়ে ভার্সিটির ক্যাম্পাসের একটা গাছের নিচে বসলো আর কিছু একটা ভাবতে লাগলো। তখনই তার পাশে কেউ একজন এসে বসলো। মায়া ঘাড় ঘুরিয়ে দেখলো একটা মেয়ে। হ্যালো, আমি ইয়া। তুমি? আমি মায়া। আমি কি তোমার ফ্রেন্ড হতে পারি? অবশ্যই। তুমি ক্লাস করলে না আজ? ভালো লাগছিল না, তাই চলে আসলাম। ও আচ্ছা। এভাবেই দুইজন পরিচয় হয়ে নিল। কিছু সময়ের মাঝে তাদের ভালো বন্ডিং হয়ে গেল। হ্রদ আর সাগর বসে আছে নিজেদের আস্তানাতে, মুখে তাদের মাস্ক, তাই কারো চেনার উপায় নেই। হ্রদ অনেকটা রেগে আছে। ইতিমধ্যে তার দুইজন লোককে নির্মমভাবে খুন করেছে, তবুও তার রাগ কমছে না। সাগর কোনো রকম তার ভাইকে আটকিয়ে রেখেছে। তার মতো মাফ করে দিন বস। তোদের কোনো মাফ হবে না। তোদের মতো অপদার্থ থাকলে আমার কোনো কাজই হবে না। এবারের মতো মাফ করে দিন। তোদের আর কতবার মাফ করব? আজ পর্যন্ত কোনো কাজই তোরা ঠিকমতো করতে পারলি না। কিভাবে করব বস? ওই ডেডলি বয়েজের লিডার অ্যানকে সব সময় আমাদের পিছনে লাগতো। সে তো আর নেই, 1 বছর হলো হারিয়ে গেছে। তাহলে আজ পারলি না কেন? বুঝতে পারছি না বস। তোরা বুঝতে পারবি না। তোদের জন্য 1000 কোটি টাকার ডিল নষ্ট হলো। যত তাড়াতাড়ি পারিস আমার মেয়ে জোগাড় কর, না হলে তোদের খবর আছে। ঠিক আছে বস। হ্রদ রেগে কথাগুলো বলল, আর তার লোকগুলো ভয়ে কাঁপছে। ভাই, বাসায় যাওয়া উচিত। হ্রদ যাওয়ার আগে সবাইকে শাসিয়ে চলে গেল। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। নিলয়ের পেটে একটা দানাও পড়েনি। মাথায় নিজে নিজে পানি নিয়েছে, আবার জলপট্টি নিয়ে কিছুটা জ্বর কম। নিজে চুলা ধরিয়ে আলু ভাতে দিয়ে রান্না করলো। তারপর হাত মুখ ধুয়ে আলু ভর্তা করে সেভাবে কিছু ভাত খেলো।
উফ, জ্বর সারার নাম দিচ্ছি না, টাকাও নেই, তেমনও মেডিসিন খাবো। আর একটা কাজও দেখতে হবে, নাহলে আর কিছু টাকা আছে সেটা শেষ হয়ে যাবে। নিজের মনের মধ্যে ভাবনা নিয়ে এসে বসে রইল। মাগরিবের আজানের পর সে বাড়ি থেকে বেরিয়ে পড়ল কাজের সন্ধানে। বড় একটা লেকের পাশে বসে আছে 6 জন। তারা হলো মাহিম, বৃষ্টি, রাজু, রাইসা, মারুফ ও নূপুর। বিকেলের দিকে তারা এই লেকের পাড়ে ঘুরতে এসেছে। মাঝে মাঝে তাদের এখানে আসা হয় বিকেলে আড্ডা দিতে। কিরে, আজকে কে খাওয়াবি? আজ রাজু। কি আমি কেন? তোরা খা। কারণ আজ তুই খাওয়াবি তাই। পারবো না, নিজের টাকা দিয়ে খা। দেখলে রাইসা, তোমার বিএফ কি কিপটা। ওই রোজ তো ভাইয়া খাওয়া, আজ তুমি খাওয়াতে? কারণ মাহিম অনেক বড় লোক। আর তুই কি গরিব? হ্যাঁ, যা গিয়ে অর্ডার দে। রাজু মুখ ব্যাখ্যা করে ছোট ট্রল দোকানে গেল। সেখান থেকে অনেক কিছু পাওয়া যায়। আমার যা অর্ডার দি সেইগুলো আজকে। মামা, আপনারা কি বসেন, আমি আসছি। ঠিক আছে। রাজু অর্ডার দিয়ে চলে আসলো। কি রে, মুখ কেমন করছিস কেন? চুপ থাক তুই। তো তোরা দুইজন প্রেম করছিস কবে সেটা বল। প্রেম তো করতেই চাই, কিন্তু কোনো ছেলেই পাই না। তুই চাইলে আমার তোরা ছেলে দেখতে পারি, অনেক তো হলো তোর পেছনে ঘোরে। সেটাই করো, আর সিঙ্গেল থাকতে ভালো লাগে না। আমারও তাই মনে হচ্ছে। তাছাড়া আমিও আর কতকাল সিঙ্গেল থাকবো বল? কি তুইও? হ্যাঁ, তোরা প্রেম করবি, আমি করব না কেন? একদম। দূর, তোরা প্রেম কর, আমি গেলাম। এটা বলে বৃষ্টি রেখে হনহন করতে করতে চলে গেল। আর বাকিরা মুখ চেপে হাসলো। দিলি তো বৃষ্টিকে রাগিয়ে। তোরাই তো রাগালি, আমার কি? তুই ওইটা বললি কেন? বুঝবি না। ভাইয়া, আপু হয়তো আপনাকে ভালোবাসে, তাই আপনি প্রেম করবেন বলে রেগে গেল। সেটা আজও বুঝতে পারলাম না। তুমি এই দুইটা একে অপরকে ভালোবাসেন, কিন্তু বলেন না। আচ্ছা, তুই বলে দিলেই তো পারিস। আমি তারে ভালোবাসি নাকি যে তারে বলবো? শালা ভাঙবি তাও মস্কাবি না। সবাই খাওয়া দাওয়া করে সেখান থেকে চলে আসলো। নিলয় বিভিন্ন জায়গায় কাজ খুঁজলো, কিন্তু পেল না। সবাই তাকে ফিরিয়ে দিয়েছে। দুর্বল শরীর নিয়ে কয়েকটি রেস্টুরেন্টে ঘুরছে, কিন্তু স্টুডেন্ট বলে সময় দিতে পারবে না, এটা বলে ঘুরিয়ে দিয়েছে। তাই নিলয় রাতের অন্ধকারে হাঁটতে হাঁটতে বাড়ি আসছে বস্তির দিকে। তখনই মাঝ রাস্তায় খেয়াল করলো কয়েকটি লোক বিটকেস নিয়ে কি যেন করছে। নিলয় পাশে সরে শুনতে লাগলো কি বলে। এখানে 10 কোটি টাকার ড্রাগস এসে বসের কাছে যেন পৌঁছে যায়। আর এইটাই টাকায় আছে। ঠিক আছে, কেউ আসার আগে যাও। দুইজনের বিটকেস পাল্টিয়ে দুই দিকে চলে আসলো। গাড়িতে উঠে অন্যদিকে একদল চলে গেল, আর একদল গাড়ি স্টার্ট দিল। তখনই লাইটের আলো গিয়ে নিলয়ের মুখের ওপর পড়ল। সাথে সাথে নিলয় মুখে হাত দিল। এমন অবস্থায় তারা বুঝতে পারলো তাদের ধান্দা সে দেখে ফেলেছে। লোকগুলো নিলয়কে দেখে ফেললো। গিয়ে ওই শালাকে মেরে দিয়ায়। ঠিক আছে বস। তারপর কোনো কথা ছাড়াই নিলয়ের দিকে বন্দুক তাক করলো। এখানে কি করিস তুই? কিছু না, আসলে কিছু দেখিসনি তো? কি দেখবো ভাইয়া, আমি তো এখানে 1 নম্বর কাজ সারাতে আসছিলাম। এই, ওর সাথে কথা না বলে তুলে নিয়ে আয় তাড়াতাড়ি। দূর থেকে পুলিশের গাড়ির আওয়াজ আসছে। গাড়ি থেকে একজন বলল। এই কথা শুনে নিলয়ের জামার কলার ধরে গাড়িতে নিয়ে এসে বসলো। ভাইয়া প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি কিছু দেখি নাই। আর আপনারা আমাকে ধরে নিয়ে যাচ্ছেন কেন? শালা বেশি কথা বললে এখানে ঠুকে দিব। এমন থ্রেট শুনে নিলয় ভয় পেয়ে গেল আর নিজেকে গুটিয়ে নিল। তারপর চোখের উপর কাপড় দিয়ে গাড়ি নিয়ে চলে গেল লোকগুলো। একটা ক্লাবটা মূলত কিছু ছেলেদের। এখানে কোনো মদ বা বারের ক্লাব নয়। ক্লাবে কিছু ছেলে বসে আছে। একটা গাড়ি সেই ক্লাবে প্রবেশ করলো। টানতে টানতে নিলয়কে ক্লাবে প্রবেশ করালো। ধাক্কা দিয়ে সবার মাঝে ফেলে দিল। কিরে, কারে ধরে আনছিস তুই? আর বলবেন না বস, আমাদের কাজ করার সময় এই মাল সব দেখে ফেলেছে। তাই বলে এখানে আনবি কেন? মেরে দিয়ে আসলেই তো পারতি। পারতে গিয়েছিলাম, কিন্তু তখনই পুলিশের গাড়ির আওয়াজ শুনি, তাই নিয়ে চলে আসি। আচ্ছা, এখন মেরে দে। ওদের কথা শুনে নিলয় মুখ বাঁধা অবস্থায় উঠে দাঁড়ালো।
তারপর হাত খুঁজে খুঁজে কোনো একজনের পা চেপে ধরলো। ভাই আপনি কে এটা আমি জানি না, কিন্তু প্লিজ ভাই আমাকে মাফ করে দিন। আমি এসব ঝামেলা করতে চাইনি। আমি কিছু দেখে থাকলেও কাউকে কিছু বলবো না। নিলয়ের এমন কাজ দেখে সবাই মজা করতে লাগলো, হাসাহাসি করতে লাগলো। আর তুই তো ভুল মানুষের পা ধরেছিস, ঠিক মানুষের পা ধরে মাপ চেয়ে নে, তাহলে ছেড়ে দেব। নিলয় সেই লোকটির পা ছেড়ে আবার অন্যজনের পা চেপে ধরলো, কিন্তু তাও ভুল হলো। আবার চেপে ধরলো, তাও ভুল হলো। এভাবে কয়েকবার চেষ্টা করলো, কিন্তু বিফল হলো। নিলয়ের কর্মকাণ্ড দেখে সবাই হাসাহাসি করতে লাগলো। আরে একে তুলে এনে খুব ভালো করছিস, অনেক মজা পেলাম। প্লিজ ভাই আমাকে ক্ষমা করে দিন। আমি গ্রামের সাধারণ একটা ছেলে, ঢাকা শহরে পড়তে এসেছি। প্লিজ মাফ করে দিন। এই ওরে আমার সামনে নিয়ে আয়। সাগরের কথা শুনে তার একজন লোক এসে নিলয়ের কলার ধরে সাগরের সামনে নিয়ে আসলো। এই নে, তোকে ঠিক জায়গায় ধরে আনছি, এবার মাপ চাইতে পারিস। নিলয় এবার হাত জোর করে বলল, প্লিজ আমাকে মাফ করে দিন। আমি কিছু বলবো না কাউকে। তুই বেঁচে গেলে আমাদের সমস্যা হতে পারে। দেখি তোর মুখটা, মরার আগে একবার তোর মুখটা দেখি। সাগর তার একজন লোককে বলল নিলয়ের মুখের কাপড় সরিয়ে দিতে। সে এসে মুখের কাপড় সরিয়ে দিল। সাগরের সামনে বেরিয়ে আসলো ভার্সিটি পরিচিত একটা মুখ। সাগর খুব জোরে হেসে দিল। কিরে তুই তুই এই সবের মাঝে কেন এলি? নিলয় মাথা তুলে তাকিয়ে দেখলো ভার্সিটির সাগর নামের যে ছেলেটা র্যাগিং করেছিলেন। আপনি তো জানেন আমি কেমন। কিভাবে ছাড়বো বল? তুই যে আমার কাজগুলো দেখে ফেলেছিলি। ভাইয়া ছেড়ে দিন। ভার্সিটিতে আমি আপনার সব কথা শুনবো, যা বলবেন তাই শুনবো, আর কাউকে কিছু বলবো না। তোর মতো ভীতু আগে কখনো দেখিনি। আমি অনেক বোকা ভাই, গ্রামে সবাই বলে। ঠিক বলেছে, যা তোকে ছেড়ে দিলাম। সত্যি ভাই। কিন্তু কোনো কিছু যদি বলছিস তাহলে। আরে ভাই একদমই না, প্রমিস। কেউ কিছু জানতে পারবে না। আজ থেকে তো আমি আপনার লোক মনে করেন, কারণ আপনি আমার জীবন ভিক্ষা দিলেন। ওই একে যেখান থেকে আনলি দিয়ে আয়। কিন্তু বস, যেটা বললাম সেটা বলো, আর জায়গাটা যেন না চিনে মুখে কাপড় দিয়ে নিস। ঠিক আছে ভাইয়া, আসি তাহলে। যা। লোকগুলো নিলয়কে আবার যেমন নিয়ে এসেছিল ঠিক তেমন ফেরত দিয়ে গেল। তারপর নিলয় হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলো। মাহিম বৃষ্টিকে অনেক ফোন দিচ্ছে, কিন্তু বৃষ্টি ফোন তোলার নাম নিচ্ছে না। বৃষ্টি ফোন বিছানায় ফেলে রেখে বসে আছে, আর রিং বেজে যাচ্ছে। বারবার শুধু একটা নাম আসছে, মেরে জান। প্রায় 20টা কল চলে আসলো। এবার বৃষ্টি ফোন রিসিভ করলো। হ্যালো, এতবার ফোন দিচ্ছ কেন? তার আগে বলো, তুমি এত সময় ফোন ধরলে না কেন? এমনি। তুমি ফোন দিচ্ছ কেন? আমি ফোন দিছি এমনি। তাহলে রাখতে পারো। মাহিম ফোন রাখলো না, কিন্তু কথাও বললো না। বৃষ্টিও কথা বলছে না। দুইজন দুইজনের নিঃশ্বাস শুনছে। কি হলো, কথা বলছো না কেন? এমনি। তুমি আমাকে ফোন দিয়েছো কেন? যাও তোমার নতুন গফকে ফোন দেবে। তারে কই পাবো বলো? সেটা আমি জানি না। আচ্ছা, তারে ফোন দিব, কিন্তু আপাতত তোমাকে ফোন দিয়ে জ্বালাতন করি। আস্তে আস্তে তারা অনেক কথা বলল। বৃষ্টির খেয়াল নেই যে মাইমের সাথে তার রাগ করে থাকার কথা ছিল। বাংলাদেশের সবচেয়ে বড় মাফিয়া কিং এনকে, যার নাম শুনলে অপরাধের জগতে যারা ছিল সবাই কেঁপে উঠত। যেখানে অপরাধ হয়েছে সেখানে তার আগমন হয়েছে, কিন্তু 1 বছর হতে গেল তার কোনো দেখাই নেই। এমনকি অপরাধ হলেও তার নাম শোনা যাচ্ছে না। কিন্তু শহরের দেশে নতুন নতুন গ্যাং ঠিকই আসছে, যারা নামহীনভাবে কাজ করে যাচ্ছে। বড় রুমের মাঝে কিছু ব্যক্তিবর্গ বসে আছে, যাদের শরীরে হোয়াইট পোশাক, মুখেও হোয়াইট জোকার মাস্ক। তারা কিছু বিষয় নিয়ে আলোচনা করছে। সব দেশের কি খবর আছে? বস, সব দেশের তো ব্যবসা ভালো হচ্ছে, কিন্তু বাংলাদেশে তেমন হচ্ছে না। কেন হচ্ছে না সেটা বুঝতে পারছি না, কিন্তু আমার দেশে একটা গ্যাং ছিল, তবে 1 বছর হয়ে গেল, তার নাম শোনা যায় না। তবুও আমাদের কাজে কে যেন বাধা দেয়। বস, আমার মনে হয় মাফিয়া লর্ড সেই দেশেই আছে। কোনো ব্যাপার না, আমি কিছুদিন বাদে যাব সেখানে, তারপর সামনাসামনি লড়াই চলবে।
সাবধানে বস, সে কিন্তু এমনি এমনি মাফিয়ার লর্ড হয়নি। ওরে আমার থেকে ভালো কেউ চিনে না, তার ফেসটা দেখি নাই, না হলে কবেই মেরে ফেলতাম। কয়েকটি দেশের মাফিয়া কিছু মিটিং করছিল। এরা মূলত সকল দেশের নিজেদের খারাপ কাজগুলো করে থাকে, কিন্তু মাফিয়া লর্ডের জন্য সেটা খুব কম মনে হচ্ছে। বস যে ছিল সে খুব চালাক, আড়ালে থেকে সব কিছু নিয়ন্ত্রণ করছে। কোনো একদিন দেখা হয়ে যাবে মাফিয়া লর্ড, সেদিন তোরে আমি নির্মমভাবে হত্যা করব, তারপর রাজত্ব হবে শুধু আমার, এই জোকার কিংয়ের। মনে মনে এই কথাগুলো বলে মুচকি হাসলো। পরের দিন সকালে নিলয় ঘুম থেকে উঠে ভাত রান্না করলো। জ্বর সেরে গেলেও গায়ের ব্যথাগুলো এখনও আছে। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লো ভার্সিটি যাওয়ার জন্য। কাছে তেমন টাকা না থাকার জন্য আগের দিনের মতো হেঁটে ভার্সিটি যেতে লাগলো। প্রায় আধা ঘন্টা পর নিলয় ভার্সিটি পৌঁছালো। মাথা নিচু করে ভার্সিটির ভিতরে প্রবেশ করে সামনে এগোতে লাগলো। তখনই তাকে সাগর ডাক দিল। নিলয় মাথা উঁচু করে তাকিয়ে দেখলো সামনে থেকে সাগর আর তার দল দাঁড়িয়ে আছে। এই সাগর বেশ সামনে দাঁড়িয়ে আছে, আমি না থেকে চলে যাচ্ছিলাম, না জানি এখন কি বলবে। নিলয় মনে মনে কথাগুলো বলে সাগরের দিকে এগিয়ে গেল। সাগর নিলয়কে দেখে কিছু একটা চিন্তা করলো, তারপর মুখে হাসি ফুটে উঠল তার। নিলয় সামনে আসলে সাথে সাথে নিলয়কে চর বসিয়ে দেয়। নিলয় তো অবাক, আজও কোনো কারণ ছাড়া মারল। নিলয় গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আজকেও এসে সালাম দিলি না কেন? ভাই আমি এসে সালাম দিব, তার আগে আপনি মারলেন। আবার মুখে মুখে তর্ক করছিস? সরি ভাইয়া। সরিতে কাজ হবে না, তোকে আজকেও একটা শিক্ষা দিতে হবে। প্লিজ ভাইয়া আমাকে ছেড়ে দিন, আর ভুল হবে না। কাল থেকে প্রতিদিন ভার্সিটি যাওয়ার আগে আর এসে আপনাকে আগে সালাম দিব। গুড, তার আগে আজকের শাস্তিটা তোরে দেই। আজ কি করবি সাগর? কি করব ভাবছি, তোরা বলতো এই আবালটার কি করা যায়? দোস্ত এটা মাথার ডিম ভাঙ। দোস্ত পচা পুকুরে ডুব দেও। এদের কথা শুনে নিলয় শুকনো ঢোক গিল। এইসব করলে তার মান সম্মান কিছুই থাকবে না। নিলয় হাত জোর করে বলল, প্লিজ ভাইয়া আমাকে এসব শাস্তি দিবেন না, তাহলে আমার মান সম্মান কিছু থাকবে না। তোর আবার কিসের সম্মান? কিরে সাগর কি করবি? তোদের কথা শুনে একটা জিনিস ভাবলাম। কি? তাড়াতাড়ি বল। প্রথমে তুই আগে ডিম কিনে নিয়ে আয়, আর নেহা তোরা মেয়েদের পোশাকের ব্যবস্থা কর, বাকিটা বলছি। নিলয় আজ একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়েছিল, যার জন্য ভার্সিটিতে তাড়াতাড়ি আসছে। আর এসেই এই অবস্থা। জিম ডিম কিনে নিয়ে আসলো, আর নেহা পোশাক নিয়ে আসলো। এই নে ডিম, এখন বল কি করবি? তাহলে শুন, প্রথমে এর জামা কাপড় খুলবো, তারপর মেয়েদের জামা ব্রা পরিয়ে দেব। তারপর তারপর মাথায় ডিম ভেঙে ওই পুকুরে গোসল করাবো, সেই হবে তাই না? বা দোস্ত সেই বুদ্ধি বের করেছিস তো। দেখতে হবে তো বুদ্ধিটা কার। নিলয় এদের কথা শুনে অনেক ভয় পেয়ে গেল। আর কি করবে বুঝতে পারলো না। এদের কিছু বলে কাজ হবে না সেটাও বুঝতে পারলো। তবুও একবার চেষ্টা করে দেখলো। ভাই আমি আপনাদের পায়ে পড়ি, তাও আমার সাথে এমনটি করবেন না, আমি আপনাদের সব কথা শুনবো। নিলয় এইগুলো দেখে ভয় পেয়ে গেল আর সাগরের পায়ের কাছে বসে পড়ল। ভার্সিটির ছাত্রছাত্রীরা সব কিছুটা দূরে দাঁড়িয়ে এইসব তামাশা দেখার জন্য ঘিরে ধরল। কিছু সময় অল্প সংখ্যক শিক্ষার্থী থাকলে এখন চারপাশের থেকে ঘিরে ধরল। সাগর চারপাশে শিক্ষার্থীদের দেখে নিলয়ের কলার ধরে দাঁড় করালো। তারপর নিলয়ের কানের কাছে মুখ নিয়ে বলল, শোন, তোকে ছেড়ে দেওয়ার কোনো মানে হয় না। এখন তোকে শাস্তি দিলে পুরো ভার্সিটির সবাই আমাকে ভয় পাবে। তাছাড়া গতকাল রাতে যে ভুলটা করেছিস তার শাস্তি, আর একটা পরীক্ষা বলতে পারিস। মুখ খুললে হয়েছে তোর। কথাগুলো বলে সাগর মুখ ফিরিয়ে নিল আর নিলয় করুণ চোখে তাকিয়ে রইল। এইভাবে দাঁড়িয়ে না থেকে নিজের শার্ট খোল। ভাইয়া ছেড়ে দিন। যা বলছি তাড়াতাড়ি কর, তা না হলে খবর আছে তোর। প্লিজ ভাইয়া। রিহান নিলয়কে অনেক জোরে চর মারল। এবার নিলয় অনেক ভয় পেল, তবুও কিছু করছে না। রিহান এগিয়ে গেল, তারপর জামার কলার ধরল, এক টান দিল, পরপর সব বোতামগুলো খুলে পড়ে গেল। নিলয় অবাক হয়ে গেল। সে ভাবতেও পারেনি যে না খোলার জন্য জামার বোতাম ছিঁড়ে ফেলবে। নিলয়ের গায়ে এখন শুধু একটা গেঞ্জি। নিলয় মাথা নিচু করে চোখের জল ফেলছে। এদের সাথে সে পারবে না, আর কি বলবে।
নিলয়ের বডি দেখে সবাই অবাক। জিম করা বডি, আবার 6 প্যাক। গতকালের আঘাত কিছুটা দেখা যাচ্ছে। কিরে তোর 6 প্যাক বডি কেমন হলো? চাষির ঘরের ছেলে কাজ করতে করতে হয়ে গেছে। নিলয় মাথা উঁচু করে তাকিয়ে দেখলো সবাই তাকে নিয়ে হাসাহাসি করছে আর কানাকানি করছে। আচ্ছা এখন প্যান্ট খোল তাড়াতাড়ি, আর নেহা মেয়েদের পোশাকগুলো দে। নেহা এসে রিয়ানের হাতে পোশাকগুলো দিল আর পাশে দাঁড়িয়ে রইল। নে তাড়াতাড়ি কর। ভাইয়া এটা না করলে না? তাড়াতাড়ি কর, তোর নোংরা কম দামি প্যান্টে আমি হাত দিতে চাচ্ছি না। না ভাইয়া। এবার রিয়ান নিলয়ের বেল্টে হাত দিল, সাথে সাথে নিলয় নিজের বেল্টের উপর হাত দিল, শক্ত করে ধরল। আস্তে আস্তে নিলয়ের চোখ লাল হয়ে গেছে। যারা আছে তারা দেখে মনে করছে হয়তো কান্না করছে তাই, কিন্তু আসল বিষয় শুধু নিলয় জানে। নিলয় যখন প্রচণ্ড রেগে যায় তখন তার চোখ লাল হয়ে যায়, সব কিছু ধ্বংস করে দিতে ইচ্ছে হয়। নিলয় বেল্টে হাত দিয়ে আছে আর নিজের রাগ নিয়ন্ত্রণ করতে চাইছে, আর দেখাতে চাচ্ছে সে ভয়ে কান্না করতে চাইছে। নিজের মনে মনে শুধু একটা কথা বলছে, যেন রাগ তার নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়। রিহান আর কিছু করতে যাবে তখনই থাপ্পড়ের শব্দ শুনল। পাশে তাকিয়ে দেখলো নেহার গালে হাত, আর তার পাশে মায়া দাঁড়িয়ে আছে। মায়া এসে রিহানকেও থাপ্পড় মারল। এত সময় সবাই দাঁড়িয়ে মজা নিতেছিল, এমনকি সাগরও মায়াকে দেখে সে উঠে দাঁড়ালো, আর বাকিরা হাসা বন্ধ করে দিল। তুই আবার আমাদের মাঝে হাত ঢুকালি? তোরা এই ছেলের সাথে এমন করছিস কেন? কেন, তোর বিএফ লাগে নাকি? মুখ সামলে কথা বল, আমাকে চিনিস না? সেটা ভালো করেই চিনি, কিন্তু তুই আমাকে চিনিস না। চেনার দরকারও নেই। আজ থেকে এই ছেলে আমার বন্ধু, এর সাথে কিছু করলে আমি ছেড়ে কথা বলবো না। নিলয় এত সময় মায়ার দিকে অবাক চোখে তাকিয়ে আছে, কারণ কেউ তাকে সাহায্য করতে আসেনি, কিন্তু মায়া তাকে সাহায্য করতে আসলো। মায়া নিলয়ের চশমা তুলে তার চোখে পরিয়ে দিল, তারপর শার্ট তুলে নিল, আর নিলয়ের হাত ধরে সেখান থেকে বেরিয়ে একটা গাছের নিচে চলে আসলো। নিলয় শুধু মায়ার কাজ দেখে যাচ্ছে। গাছের কাছে এসে জামা নিলয়ের হাতে দিল। নিন, জামাটা কোনো রকম পরেন, আমি নতুন জামার ব্যবস্থা করছি। সেটার দরকার হবে না, আমি বাসায় গিয়ে ঠিক করে নেব। আমি সেটা শুনতে চাইনি। মায়ার চোখ গরম দেখে নিলয় ভয় পেয়ে তাড়াতাড়ি শার্টটা নিয়ে পরে নিল, আর মায়া ফোন করে তার ড্রাইভারকে একটা শার্ট কিনে আনতে বলল। মায়াকে দেখে নিলয়ের যা রাগ ছিল সব পানি হয়ে গেল। নিজের উপর মেয়েটি অধিকার ফলাচ্ছে, এটা নিলয়ের কাছে খুব ভালো লাগছে। অন্য সময় হলে হয়তো মেয়েটির এমন কারবার মুখ বুজে শুনতো না। নিলয় মায়ার সামনে দাঁড়িয়ে আছে, অবাক নয়নে মায়াকে দেখে যাচ্ছে। কেন জানি মায়াকে দেখতে অনেক ভালো লাগছে নিলয়ের কাছে। মায়া ফোনে কথা বলে নিলয়ের দিকে ঘুরে তাকালো। মায়া তাকিয়ে দেখলো নিলয় তার দিকে একভাবে তাকিয়ে আছে। মায়া প্রথমে ভুরু কুঁচকে তাকালো, তার মুচকি এসে নিলয়ের কাছে গেল, আর হাত ধরে গাছের নিচে বসার জায়গায় বসিয়ে দিল। তুমি এমন কেন? কেমন আমি? এই যে ওরা তোমাকে কত কিছু বললো, আবার কত কিছু করতে চাইলো, তুমি কিছু বললে না কেন? আমি তো আর তোদের মতো প্রবাসশীল নয়, আবার বাবার টাকাও নেই যে তোদের সাথে লড়াই করে আমি নিজের ভবিষ্যৎ আর জানটা দিব। সেটা না হয় মানলাম, কিন্তু তোমার মাঝে সাহস বলতে তো কিচ্ছু নেই, আবার কোনো প্রতিবাদ জিনিসটাই নেই। কিছু কিছু ব্যক্তি সব জায়গায় প্রভাব দেখালে অন্য কিছু হয়ে যেতে পারে ম্যাডাম। আজ থেকে ওদের সামনে মাথায় নিচু করে থাকবে না। সেটা আমি বুঝে নিব, কিন্তু আপনি আমাকে বাঁচালেন কেন? তুমি আমার ক্লাসমেট, তাই। আরো অনেকেই তো ছিল, কিন্তু আপনি কেন? সেসব কথা রাখো, আমি তোমার সাথে পড়ি, তাহলে আপনি করে বলছেন কেন? আপনি বড়লোকের মেয়ে, যদি কোনো ভুল করে বলি তাহলে আপনার কেরিয়ার শেষ হয়ে যাবে। আমাকে একদম আপনি বলে ডাকবে না, আর আজ থেকে তুমি বলে ডাকবে। পারবো না ম্যাম। বেশি কথা বলো না, আজ থেকে আমরা বন্ধু। কি? হালকা চিৎকার করে উঠে নিলয় সেখান থেকে উঠে গেল। এমনিতে মায়ার থেকে দূরে বসছিল, আবার এই কথা শুনে উঠে গেল। মায়া কিছু বুঝলই না। কি হলো, উঠে গেলে কেন? ম্যাম আপনি এটা কি বলছেন? আপনি কোথায় আর আমি কোথায়?
এটা কোনোভাবেই পসিবল নয়। দেখো, ইম্পসিবল জিনিসটা আমি শুনতে অভ্যস্ত নই, তাই প্লিজ ম্যাম। দেখো, আমি যেটা বলছি সেটা মেনে নাও, নাইতে খুব খারাপ হয়ে যাবে। মায়া অনেকটা রেগে বলল, যেটা শুনে নিলয় কিছুটা ভীতু হয়ে গেল। তারপর কিছু ভেবে রাজি হয়ে গেল। ঠিক আছে। নিলয়ের উত্তর শুনে মায়া মুচকি হাসলো। আচ্ছা, এখন এখানে বসো আর আমাকে তুমি করে বলবে। এটা না বললে হয় না। দেখো, বন্ধুদের মাঝে তুমি বলে ভালো হয়। আচ্ছা, আপনার কথা মানলাম। গুড। এখন আমার ড্রাইভার এখন ড্রেস নিয়ে আসবে, চুপ করে পরে নিবে, কোনো কথা বলবে না। কিছু সময় বসে থাকার পর ড্রাইভার জামা নিয়ে আসলে নিলয় সেটা কোনো কথা ছাড়া পরে নিল। মায়া নিলয়কে নিয়ে যাওয়ার পর সাগর আর তার বন্ধুগুলো গাছের নিচে জড়ো হয়ে বসলো। এই মায়া দুদিন এসে এমন বারবারই করছে। আরে করতে দে, নতুন নতুন একটু ডানা গজিয়েছে, খুব তাড়াতাড়ি সেটা ছেটে দেব। যা করার তাড়াতাড়ি কর, না হলে আমাদের এইসব মস্তি হচ্ছে না। আর মাহিম, ও কোনো সময় আমাদের সাথে এত নামেনি, কিন্তু ওর বোন একটু বেশি করছে। করতে দে, বেশি দিন করতে হবে না। মাহিমের আড্ডাখানায় মাহিম সহ তার বন্ধু মহলের সবাই বসে আছে। ভার্সিটিতে এসে বেশিরভাগ সময় তারা এইখানে এসে আড্ডা দেয়। তোরা দেখিস সাগররা নতুন ছেলেটির সাথে কেমন ব্যবহার করছে। দেখতে পারছিস, কিন্তু মায়া একটু বেশি করছে না তো? মাহিম, তোমার বোন ওই ছেলের সাথে? আমার বোন যা করবে ভালোর জন্যই করবে। কিন্তু ওই ছেলের সাথে থাকলে মায়ের ক্ষতি করতে পারে। নূপুরের কথা শুনে মাহিম মুচকি হাসলো, আর সেটা দেখে রাজু আর মারুফ হাসলো, যেটা সবার চোখের আড়ালে। আমি মাহিম বেঁচে থাকতে আমার বোনের কিছু হবে না। বুঝলাম, কিন্তু তুমি মায়াকে নিজের বোন বলে সবাইকে পরিচয় দিচ্ছ কেন? আমার বোন আমার মতো থাকতে পছন্দ করে, নিজের পরিচয় দিতে চায় না। তোমার পরিচয় তো আর কেউ জানে না। জানে, কিন্তু মায়া আর আমি ভাই বোন এটা কেউ জানে না, স্যাররা বাদে। আচ্ছা, এইসব কথা রাখো। আচ্ছা চল, আজ ক্লাস করে আসি। আর আজকে ক্লাসের কথা বলছে, যে কোনো দিন ক্লাসে এর নামেই এই নেইনি। ঠাটা না করে চল। সবাই মিলে ক্লাসে যাওয়ার জন্য হাঁটতে লাগলো। তখনই একটা ছেলে এসে বৃষ্টির সামনে বসে পড়ল, হাতে গোলাপ ফুল। ভালোবাসা কি জানি না, কিন্তু তোমাকে দেখার পর থেকে আমার মনটা জুড়ে শুধু তুমি বিরাজ করছো। আমি শুধু তোমাকেই ভালোবাসি, অ্যাকসেপ্ট মি। প্রপোজ করা দেখে সবাই অবাক, কিন্তু মাহিমকে দেখে মনে হচ্ছে আস্তে আস্তে রেগে যাচ্ছে। আরে একসেপ্ট করে নিয়ে বৃষ্টি, আর কতকাল সিঙ্গেল থাকবি? করে নে, তাহলে আমরা একটা টিপ পাবো। আচ্ছা দাঁড়া। বৃষ্টি মাহিমের দিকে তাকিয়ে দেখলো মাহিম রেগে যাচ্ছে, তাই তাকে দেখিয়ে ফুলটা হাতে নিল। তারপর বলল, ভেবে দেখবো আমি, এখন আসতে পারো। ওকে, উত্তর হ্যাঁ চাই কিন্তু। এটা বলে ছেলেটি চলে গেল। কিরে চল, দাঁড়িয়ে না থেকে ক্লাসে। তোরা যা, আমার একটা কাজের কথা মনে পড়ে গেছে। এখন আবার কি কাজ? তুই বুঝবি না। এটা বলে মাহিম মুচকে হাসলো, যেটা দেখে সব বন্ধু অবাক। কারণ বৃষ্টিকে মাহিম ভালোবাসে, এটা সবাই জানে, কিন্তু প্রকাশ করে না। এটা দেখে তো মাহিমের রেগে যাওয়ার কথা, কিন্তু কিছুই হলো না। দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল। নিলয় রোজ ভার্সিটিতে আসে আর মায়ার সাথে থাকে। দুইজনের মাঝে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে, আর ইয়া নিলয়ের সাথে ভালো সম্পর্ক হয়েছে। অন্যদিকে সাগর থেমে নেই। নিলয়কে কিছু না বলতে পারলেও মায়াকে হেরস্ত করার জন্য সবসময় তার পিছনে লেগে আছে। আর সেদিন এর পর থেকে মাহিম তেমন একটা কথা বলে না বৃষ্টির সাথে, আর সবার সাথে কম কথা বলছে আর কম দেখা করছে। কি কারণে এটা কেউ বুঝতে পারছে না। মাঝে মাঝে রাজু মারুফও হারিয়ে যাচ্ছে। একটা বড় ভিডিও কনফারেন্সের সামনে বসে আছে জুকার কিং, আর ভিডিওতে আছে বিভিন্ন দেশের মাফিয়া। কিছু কথা হচ্ছে তাদের মাঝে। বস, আপনি কি সত্যি বাংলাদেশে যেতে চান? কারণ সব দেশে আমার কাজ ঠিক চললেও বাংলাদেশ থেকে তা হচ্ছে না। কিন্তু বাংলাদেশে তো আমি আসছি বস। তুই তো কিছু করতে পারলি না, আর সব কিছু লস খাওয়াচ্ছিস। আমাকে আর একটা সুযোগ দিন।
একদম না, আমি সামনের সপ্তাহে বাংলাদেশে আসছি। আমি আপনাকে চিনব কিভাবে? আমাকে তোর চেনা লাগবে না, আমি সবাইকে খুঁজে নিব। আচ্ছা বস। আর বাকিরা তোমরা নিজেদের কাজ চালিয়ে যাও, আমি সব খোঁজ রাখবো। ঠিক আছে বস। শপিং মলের সামনে অনেকগুলো ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে নিলয় আর মায়া। তারা কেনাকাটা করতে এসেছিল, কিন্তু সব কিছু এখন নিলয়ের জন্য কিনেছে জানতে পারলো। নিলয় তো নিবেই না, তবুও জোর করে নিতে হচ্ছে। দেখো মায়া, আজকের মতো আমি এইগুলো শুনে নিচ্ছি, কিন্তু পরের বার এমন করলে তোমার সাথে আমার বন্ধুত্ব শেষ। ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। দুইজন ঘোরাঘুরি করে বাসায় চলে আসলো। রাত 12টা। দাউ দাউ করে একটা পুরো গোডাউন জ্বলছে। সবাই নিজেদের মতো করে পালাচ্ছে। আর অন্ধকারে এক লোক গায়ে কোট পরা, একদম ইউনিক, গায়ে বুকে MK ট্যাটু। কে এই ব্যক্তি চেনার উপায় নেই। এই আগুন দেখে সে হাসছে। আস্তে আস্তে সব শেষ হবে তার। অন্যদিকে অন্ধকার রুমে বেঁধে রাখা হয়েছে মায়াকে। তার সাথে খারাপ কিছু করার আগে একটা মাস্ক পরিহিত যুবক সেখানে হাজির হয়। আগেরটার থেকে এবার একদম আলাদাভাবে। কে হতে পারে এই অপরিচিত যুবক দুইটি? ভার্সিটির ক্যাম্পাসে বসে আছে নিলয়, মায়া আর ইয়া। ক্লাস শুরু হবার আগে তারা গল্প করছে। আচ্ছা নিলয়, চলো আজ আমরা কোথা থেকে ঘুরে আসি। ক্লাস বাদ দিয়ে ঘুরতে হবে না। আরে যা ঘুরে আয়, এমনিতেই তুই তো বেশি ঘুরিস নাই ঢাকা শহর। তাই বলে ক্লাস বাদ দিয়ে? আরে চলো তো, কিচ্ছু হবে না। ঠিক আছে চলো। তারপর বসার জায়গা থেকে উঠে দাঁড়ালো। দুইজন হেঁটে গেলেও ইয়া সেখানে বসে রইল। কিরে ইয়া, তুই যাবি না? আরে না, তোরা যা, আমাকে বাসা থেকে ফোন দিয়েছিল একটু আগে, তাই বাসায় যাব। তাহলে ঘুরতে যাওয়ার কথা বললি কেন? আরে ভাবলাম আমি বাসায় যাব। তাহলে তোরা ক্লাস করবে কেন? শয়তানি। চলো আমরা দুজনেই যাই। থাক, আজ যাওয়া লাগবে না। আরে যা তো, না হলে তোদের সাথেই কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। নিলয় আর মায়া হেঁটে সেখান থেকে চলে আসলো। মায়া কল করে দিয়ে গাড়ি নিয়ে আসতে বলল। কিছু সময় পর নিলয়ের সামনে একটা দামি গাড়ি এসে হাজির হলো। গাড়িতে উঠো। গাড়িতে কেন? কারণ আমরা গাড়িতে ঘুরতে যাব। গাড়িতে ঘুরতে পারবো না, আমি রিক্সায় যাব। এখন অনেক রোদ, গাড়িতে ওঠো, বেশি কথা বলো না। নিলয় গিয়ে পিছনের দরজা খোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু কোনোভাবেই সফল হলো না। এটা দেখে আশেপাশে কিছু স্টুডেন্ট ছিল, তারা হাসতে লাগলো। মায়া সবার দিকে তাকিয়ে নিলয়ের কাছে এলো। এর আগে তুমি কখনো গাড়িতে ওঠোনি? না রে, আমি কি তোদের মতো শহরে থাকতাম নাকি? তাছাড়া গ্রামে এসব গাড়িতে চড়া ভাগ্যের ব্যাপার। বুঝছি, সমস্যা নেই, আমি শিখিয়ে দিচ্ছি। আচ্ছা। মায়া নিলয়কে দেখিয়ে দিল কিভাবে গাড়ির দরজা খুলতে হয় আর লাগাতে হয়। তারপর নিলয়কে সেটা করতে বলল। নিলয় মায়ার কথা মতো সামনের দরজা খুলল। এই তো শিখে ফেলেছো, তাড়াতাড়ি। তুই শিখালি তাই? এখন সামনে উঠে পড়ো তাহলে। আমি সামনে বসলে তুই পিছনে বসবি একলা। তোরে যেটা বললাম সেটা কর। আচ্ছা। নিলয় সামনে উঠে পড়ল। মায়া ড্রাইভারের থেকে চাবি নিয়ে ড্রাইভিং সিটে বসলো। কি হলো, তুই বসলি কেন? তুই গাড়ি চালাতে পারিস? পারবো না কেন, কবেই শিখেছি। ও আচ্ছা। তাহলে কোথায় ঘুরতে যাবি? চল দেখি। মারুফ, রাজু, নূপুর, বৃষ্টি আর রাইসা বসে আছে। তাদের কথা মাহিমকে নিয়ে যাচ্ছে। আচ্ছা মাহিম সেদিনের পর থেকে কেমন বদলে গেল না? আমাদের সাথে আর বেশি সময় দিচ্ছে না, আবার দেখাও করছে না। নূপুরের কথা শুনে মারুফ, রাজু দুজনের দিকে তাকালো। হয়তো সেদিনের ওই ছেলের প্রপোজ দেখে তার রাগ হয়েছে। আরে ওইসব কিছু না, হয়তো ব্যবসার কাজে বিজি আছে। তাই বলে আমাদের সাথে এমন তো করনি কখনো। তুই তো চেয়েছিলি ওর মুখে ভালোবাসা শুনতে, এখন বুঝ। ধুর, বিদ্যিতা তোর গার্লফ্রেন্ড নূপুরের ছিল। এমন সময় সেখানে মাহিম উপস্থিত হলো। কিরে, কিসের বুদ্ধির কথা বলছিস? আর তোর সময় হয়েছে তাহলে আমাদের সাথে দেখা করা? গাদা, তোদের সাথে তো রোজ দেখা করি। কিন্তু একটু থেকে তো চলে যাও। দরকার থাকে তাই, কিন্তু তুই একলা বসে আছিস কেন? তোর বাপ কই?
ওর বপ আছে, আসেনি? ও আচ্ছা, তো ভাইয়া দিনকাল কেমন যাচ্ছে আপনার? একদম বিন্দাস, কোনো প্যারা নেই। এসব কথা রাখো। এই খবর রাখছিস ওই ছেলের সাথে তোর বোন একটু বেশিই ঘুরছে? সবই শুনছি, দেখি কি করা যায়। আচ্ছা তোরা থাক, আমি আসছি। কেবল আসলি আর চলে যাবি? একটু কাজ আছে, আর সময় করে কিন্তু ট্রিট দিতে ভুলিস না বৃষ্টি। এটা বলে মাহিম সেখান থেকে চলে গেল আবার, আর বৃষ্টি রেগে আগুন। বালের ট্রিট দিব তোরে, শালা ভাঙবে তাও মুচড়াবে না। দেখতে হবে তো বন্ধুটা কার। অনেক ঘোরাঘুরি করার পর নিলয় আর মায়া কিছু শপিং করলো। সব শপিং নিলয়ের জন্য, কিন্তু সেটা নিলয় জানেই না। এই নাও, এইগুলো তোর। আমার মানে? এইগুলো তোর ভাইয়ের বলে? আর না গাধা, এগুলো তোর। আমি এইগুলো নিতে পারবো না, তুমি বাসায় নিয়ে যাও। আর না নিলে আমি কিন্তু খুব রেগে যাব। আর দেখো তখন কি হয়। তুমি বুঝতে পারছো না কেন? আমি এইগুলো পছন্দ করি না। সেটা আমি জানি না, কিন্তু তুমি কি করবে সেটা তুমি ভালো জানো। তুমি এইগুলো নিয়ে যাও। ধরো বলছি। এর পরের বার থেকে তোমার সাথে আর ঘুরতে বেরোবো না। সেটা দেখা যাবে। এখন গাড়িতে ওঠো, তোমাকে নামিয়ে দিই। আমি একাই চলে যাচ্ছি, তুমি এখন বাসায় যাও তো, অনেক রাত হয়েছে। ওকে, দেখে শুনে যাও। আর কাল এইগুলোর মাঝে একটা পড়ে আসবে, না হলে খবর আছে। মায়া গাড়ি নিয়ে চলে গেল, আর নিলয় কিছুটা হেঁটে একটা রিকশায় চড়ে বস্তির সামনে চলে আসলো। সিক্রেট রুমে বসে আছে একটি ছেলে, যার মুখ দেখা যাচ্ছে না। কম্পিউটারের সামনে বসে কারোর সাথে কথা বলছে। ওপারের ব্যক্তির মুখ দেখা গেলেও এই পাশের ব্যক্তির মুখ দেখা যাচ্ছে না। বস, আজ রাতে জোকার কিং বাংলাদেশে যাচ্ছে। তুমি শিওর তো? জি বস, একদম। ওকে, তুমি সাবধানে থেকো, আর জোকার কিংকে আসতে দাও, তারে আমি দেখে নেব। ল্যাপটপ বন্ধ করে ব্যক্তিটি হাহা করে হেসে দিল, তারপর সেই রুম থেকে বেরিয়ে গেল। ঢাকায় ফাঁকা একটা স্থানে পাশাপাশি কয়েকটি কলকারখানা আর গোডাউন, যেখানে বিভিন্ন ওষুধ বানানো হয়, কিন্তু লোকচক্ষুর আড়ালে ইয়াবা, ড্রাগস এইসব কারবার চলে, কিন্তু কেউ জানে না। নিয়ম মতো সেখানে কাজ করতেছিল। জায়গাটা মালিক মূলত দুবাইয়ের বাদশাহ জোকার কিংয়ের। হঠাৎ চারপাশে থেকে কিছু একটা ছুটে এসে পড়তে লাগলো। কিছু সময়ের মাঝে পুরো জায়গাটা পেট্রোল তেলের গন্ধ ছড়িয়ে পড়ল। ভয়ে ভয়ে সবাই ওইভাবেই কাজ করতে লাগলো। অন্যদিকে বাইকের ওপর বসে আছে ডার্ক নেভি ব্লু কালারের হুডি পরিহিত এক লোক, যার মুখে মাস্ক, কিন্তু সেটা আলাদা চোখ দিয়ে কপাল দেখা যাচ্ছে, আর মুখ দিয়ে কথা বললেও দেখা যাচ্ছে। মূলত সব দিক দিয়ে পারফেক্ট পোশাক আর মাস্ক সুন্দর করে এমকে লেখা। লোকটি একটা সিগারেট বের করে মুখে নিল, তারপর লাইটার দিয়ে সিগারেট ধরিয়ে একটা টান দিল। বাম হাতে সিগারেট ধরে ডান হাত দিয়ে লাইটার ছুঁড়ে মারল গোডাউনে। সাথে সাথে দাউ দাউ করে আগুন ধরে গেল। সবাই চিৎকার চেঁচামেচি করতে করতে পালাতে লাগলো, কিন্তু তাদের রক্ষা হচ্ছে না। গায়ে তেল লেগে থাকার কারণে সবার শরীরই আগুন লেগে গেল। দূর থেকে লোকটি এই চিৎকার শুনে খুশি হলো। কেবল শুরু জোকার কিং, দেশে আসতে এই খবর শুনে তুই পাগল হয়ে যাবি। পাগলের মতন আমাকে খুঁজবি, মজা আয়েগা। লোকটি এটা বলে সেখান থেকে চলে গেল। পুড়তে লাগলো সেই সমস্ত জায়গাটি। শপিং শেষ করে মায়া রাত করে বাসায় ফিরছিল। চারপাশে শুনশান দেখে চারপাশ থেকে কয়েকটি গাড়ি এসে আটকে দিল। মায়া গাড়ির সামনে এভাবে গাড়ি চলে আসায় মায়ার সাথে সাথে গাড়ি ব্রেক করলো। গাড়ি থেকে মুখোশধারী কয়েকটি লোক নেমে আসলো আর মায়াকে গাড়ি থেকে নামালো। কে তোমরা? আর আমাকে তুলে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে কিন্তু চিনো না। আমি কে? মায়া কথা শুনে একজন বলল, তুই যে হোস না কেন, ছেড়ে দেখার বিষয় না। আর অজ্ঞান করে দে। মায়া আর কিছু বলতে পারল না, তার আগেই অজ্ঞান করে দিল। তারপর গাড়িতে করে তুলে নিয়ে চলে গেল। রাত করে মাহিম নিজের বাসায় ফিরল। বাসায় এসে দেখলো তার মা বাবা মাথায় হাত দিয়ে বসে আছে সোফায়। কি হয়েছে মা, এভাবে বসে আছো কেন? মাহিম বাবা। কি হয়েছে মা, কান্না করছো কেন? মাহিম দ্রুত নিজের মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো,
তোর বোন কি হয়েছে মায়ার? মায়া এখনো বাসায় ফিরেনি। কি? ওকে ফোন করেছিলে? হ্যাঁ, ফোন করছি। ওর বান্ধবী কেউই জিজ্ঞেস করেছি, তাদের সাথে যায়নি। আর ড্রাইভার বলল মায়া নাকি কোনো এক ছেলের সাথে বের হয়েছে ভার্সিটি থেকে। মায়া বাসায় ফেরেনি আর তুমি আমাকে এখন বলছো? তোকে অনেক ফোন করছি কিন্তু নাম্বার বন্ধ। ও ঠিক আছে, চিন্তা করো না, আমি সব জায়গায় খুঁজে দেখছি। কথাগুলো বলে মাহিম বাসার বাইরে চলে গেল আর গাড়িতে করে বাইরে চলে এলো। সিলেটে যদি নিলয় হয়ে থাকে তাহলে তো সে সাথে থাকলে মায়ের কিছু হবার কথা নয়। যাই হোক, খুঁজে দেখতে হবে। মাহিম নিজের ফোন বের করে কাউকে ইনফর্ম করলো মায়াকে খোঁজার জন্য। নিজেও খোঁজার জন্য বাইরে ঘুরতে লাগলো। অন্ধকার একটা রুমের মেঝেতে অজ্ঞান অবস্থায় পড়ে আছে মায়া। অনেক সময় আগে তাকে ওই লোকগুলো তাকে রুমে রাখা হয়েছে। কিছু সময় পর মায়ার জ্ঞান ফিরল। আস্তে আস্তে শোয়া থেকে উঠে বসলো। অজ্ঞান করা ওষুধের পরিমাণ হয়তো বেশি ছিল, তাই মাথা ঝিমঝিম করছে। তবুও উঠে দাঁড়িয়ে অন্ধকারে হাতড়াতে লাগলো। কোনো দরজা পায় নাকি, তাই খুঁজতে খুঁজতে হাতে দরজা বাঁধল। মায়া ভালোভাবে দেখে, তারপর দরজায় থাপড়াতে লাগলো। কেউ আছেন? হেল্প! কেউ কি আছেন? আমাকে বাঁচান। কিন্তু কেউ মায়ার কথায় রেসপন্স করলো না। বাইরে যারা দাঁড়িয়েছিল তারা শুনেও না শোনার ভান করলো, কারণ তাদের অর্ডার আছে। মায়া অনেক ধাক্কাধাক্কি করলো, কিন্তু কোনো লাভ হলো না। কান্না করতে করতে মায়ার দরজার পাশে বসে পড়ল। রুমের বাইরে সাগর, জিম আর রিহান আসলো। দেখে মনে হচ্ছে ড্রিঙ্কস করেছে, হাতে মদের বোতল। কিরে, জ্ঞান ফিরছে তার? জি বস, একটু আগে অনেক ডাকাডাকি করলো। ঠিক আছে, দরজা খুলে দে আর লাইট জ্বালা, আমরা ভিতরে যাব। ওকে। দরজার পাশে থাকা লোকটি রুমের দরজা খুলে দিল, তারপর লাইট জ্বালিয়ে দিল। মায়া দরজা খোলার আওয়াজ শুনে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো আর বাইরে বের হতে যাবে, তখনই রুমের লাইট জ্বলে উঠল আর রুমের মাঝে সাগররা প্রবেশ করলো। মায়া তাদের থেকে আটকে উঠল, কারণ তিনজন ড্রিঙ্কস করেছিল। তোমরা তাহলে তোমরা আমাকে ধরে নিয়ে আসছো? হ্যাঁ, আমরা। কেন ধরে আনছো? কি চাই? তোকে চাই, তোর দেহটা চাই। কি? তোদের এত বড় সাহস? শালির তেজ এখনো কমেনি। তুই একলা আর আমরা এতজন। তোর তেজ আজ একবারে কমিয়ে দেব। দেখ, একদম কাছে আসার চেষ্টা করবি না। যদি আসিস তাহলে খুব খারাপ হয়ে যাবে। তুই কিছুই করতে পারবি না। আমার ভাই যদি জানতে পারে তাহলে তোদের জ্যান্ত পুঁতে ফেলবে। মায়ের কথা শুনে তিনজন খুব জোরে জোরে হাসতে লাগলো। হাসছিস কেন তোরা? তোর কথা শুনে। মানে? তোর ভাই জানতে পারবে না আমরা তোকে তুলে আনছি। সাগর এই কথা বলে মায়ার দিকে এগোতে লাগলো আর মায়া আস্তে আস্তে পিছোতে লাগলো। দেখ, একদমই এগাবি না, তাহলে তোদের আমি ছেড়ে কথা বলবো না। তো বল না। এটা বলে হাত দিয়ে ওড়না টান মারলো। সাথে সাথে মায়ার ওড়না সাগরের হাতে চলে আসলো। এবার মায়া নিজের বুকের উপর হাত দিয়ে ঢেকে জোরে জোরে কান্না করে দিল আর আল্লাহকে স্মরণ করতে লাগলো। প্লিজ আমাকে ছেড়ে দে। তোর আজ সব শেষ করব। সাগর যেই মায়াকে দেয়ালের সাথে চেপে ধরে জড়িয়ে ধরতে যাবে, তখনই বাইরে থেকে গোলাগুলির আওয়াজ শোনা গেল। নেশা করে থাকলেও তিনজন বুঝতে পারলো বাইরে কিছু হচ্ছে। রিহান, দেখ তো বাইরে কি হচ্ছে। ঠিক আছে। সাগর এটা বলে আবার মায়ার দিকে ঘুরলো আর রিহান বাইরে গেল। চিৎকার করে রিহান রুমের মাঝে এসে পড়ল। বুক থেকে রক্ত ঝরছে। রিহানের চিৎকার শুনে সাগর আর জিম তার দিকে তাকিয়ে অবাক। সাগর মায়াকে ছেড়ে দিয়ে রিহানের কাছে এসে বসলো। কি হয়েছে রিহান? আর তোকে গুলি করলো কে? বাইরে বাইরে। রিহান কথা বলতে পারলো না, তার আগেই চুপ হয়ে গেল। তখনই কেউ দরজার সামনে এসে হাজির হলো। সাগর আর জিম তাকিয়ে দেখলো কেউ একজন দরজার সামনে দাঁড়িয়ে আছে। কে তুই? জিমের কথা শুনে দরজার সামনে দাঁড়িয়ে থাকা লোকটি আস্তে আস্তে ভিতরে আসলো আর পরিষ্কার হয়ে গেল কে দাঁড়িয়ে আছে। গায়ে লং হুডি, মুখে ফিনিক্স মাস্ক, ঠোঁটে জ্বলন্ত আগুনের সিগারেট। দেখতে ভয়ঙ্কর লাগছে। কে তুই? আর আমাদের এখানে এসে সবাইকে মারছিস কেন?
খারাপ কাজ এখানে, এই এনকে সেখানে। মানে আপনি মাফিয়া কিং এনকে? খুব সহজে চিনতে পারলি। প্লিজ আমাদের মাফ করে দিন। তোদের কোনো মাপ নেই, তোরা এই মেয়েটিকে তুলে এনে খুব বড় ভুল করেছিস। প্লিজ ভাই, প্লিজ এবারের মতো মাফ করে দিন। জিম আর সাগর এনকে পায়ের কাছে গিয়ে পা ধরে মাপ চাইতে লাগলো। এনকে তাদের লাথি দিয়ে সরিয়ে দিয়ে সেখান থেকে হেঁটে এসে ওড়না তুলে দিয়ে মায়ার হাতে দিল। ভয় নেই, ওড়না পরে নাও আর আমার সাথে বাইরে আসো। ঠিক আছে। মায়া ভয়ে ভয়ে বলল। এনকে হেঁটে দুজনের সামনে আসলো আর বলল, মায়ার ওড়নাতে কে হাত দিয়েছে? বস বস, আমি দিয়েছি, প্লিজ আমাকে মাফ করে দিন। এনকে এটা শোনার সাথে সাথে সাগরের হাতে গুলি করে দিল। ব্যথায় কাতরাতে লাগলো সাগর। এনকে রুম থেকে বেরিয়ে গেল আর পিছনে পিছনে মায়া। গাড়ির পিছনে মায়া বসে আছে আর এনকে নামের ব্যক্তিটি গাড়ি চালাচ্ছে। মায়া ভয়ে একটা কথাও বলেনি, শুধু বাসার ঠিকানা দিয়েছে। গাড়ি চলছে। কিছু সময়ের মাঝে একটা গাড়ি এসে এনকের সামনে থামলো। গাড়ি থেকে নেমে আসলো মাহিম আর এসেই মায়াকে জড়িয়ে ধরলো। তুই ঠিক আছিস তো বনু? ভাইয়া, আমি একদমই ঠিক আছি। মাহিম নিজের বোনকে ছেড়ে এনকে দেখলো। প্রথমে দেখে খুব রাগ হচ্ছিল, কিন্তু বোনকে দেখে সব ভুলে গিয়েছিল। ধন্যবাদ তোমাকে। ওকে। কে তুমি? পরিচয়টা না হয় অপরিচিতই থাক, আজ আসি। ঠিক আছে। আর হ্যাঁ, তোমার পরিচয় সবার জানা লাগবে না। এমন কেউ আছে যে তোমার জীবন সম্পর্কে জানতে পারে। কি বললেন? কিছু না, চলো মায়া। মাহিম এটা বলার সময় মুখে রহস্যময় হাসি ছিল। মাহিম মায়াকে নিয়ে চলে আসলো আর এনকে কিছু একটা ভেবে সেখান থেকে চলে গেল। আমাদের এই গল্পটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমাদের এই গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আপলোড করা হবে। ধন্যবাদ সবাইকে।